অটোটিউনের জননী নেহা কক্করের রিপ্লেসমেন্টে জব পেয়েছিস? বেচারি নেহা কক্কর তো ভাতে মরবে, তুই এভাবে ওর চাকরিটা খেয়ে দিলি? তুই এত নিষ্ঠুর কেন রে পোষমাস? তোর মনে কি একটু দয়ামায়া নেই? বারান্দায় দাঁড়ানো বাংলাদেশ, পাকিস্তান এবং ইংল্যান্ড এই তিন দেশের আদলে গঠিত এক পুরুষ অবয়। মুখের গঠন বাংলাদেশি, অথচ শরীরের গঠন ও গায়ের রং কিঞ্চিত লালচে। তিন দেশের অদলে সুগঠিত দৃঢ় কাদের সুউচ্চ লম্বা পুরুষ, সৌন্দর্যে সুদর্শন সুপুরুষ হলেও তার প্রতিটা বাক্য বিষাক্ত তীরের মতো। সবটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার মূল অভিসন্ধি, কিন্তু সেও তোমার পাত্র নয়। পাল্টা জবাব দেওয়ার মতো অস্ত্র সবসময় তোলা থাকে তার। দুইজনের দূরত্ব শুধুমাত্র কয়েক গজের। দক্ষিণা বারান্দায় দাঁড়ানো সেই পুরুষকে দেখেও না দেখার অদৃশ্য ভান করে পৌষী। তার বেসুরা গলায় উচ্চস্বরে গেয়ে উঠল। নৈশব্দে নিজের ঝাঁজ মেটালো পৈশী। আরব এখনও শটান দাঁড়িয়ে আছে, মতিগতি লক্ষ্য করছে পৈশীর। মুখের কোণে তার কুটিল হাসি, দুটি ঠোঁট উল্টে বলল, হ্যাঁ রে পোষমাস, তোর রেজাল্ট কার্ড দেখিয়েছিস ছোট পাপাকে? আরবের কথায় কর্ণপাত করল না পৌষী, আবারও বেসুরা গলায় গেয়ে উঠল। গাইতে গাইতে নিজের রুমে প্রবেশ করল সে, কিন্তু বারান্দা দরজা লক করেই ফোটফোট নিঃশ্বাস ছাড়ল। রেজাল্ট কার্ড, ইয়া আল্লাহ! যদি তার বাবা দেখতে চায় এখন, তখন কি হবে? রেজাল্ট খারাপ দেখলে প্রফেসর বাপ তার গেম খেলা, কার্টুন দেখা সব বন্ধ করে দিবে। যদি ওই শঙ্কর জাতের গরু তার বাপকে বলে দেয়, তাহলে তো কেল্লা ফতে। হাই হাই, তবে কি হবে? ভয়ে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আসছে, অস্থিরতায় বুক কাঁপছে তার। বিড়বিড় করে দোয়া পড়ছে, আজকের মতো মাফ করে দাও ইয়া রহমান রহিম। পরের বার আমি সত্যি সত্যি পড়াশোনা করবো, প্রমিস। রাতে বিছানায় এপাশ ওপাশ করলো, কিন্তু ঘুম নামক চিড়িয়া তার চোখ ধারাই দিল না। শেষে বিছানা থেকে নামলো পৌষী। নিজের রেজাল্ট কার্ডটা কি করা যায় তাই ভাবছে। আর মাত্র 2 মাস পর তার নবম শ্রেণীর ফাইনাল এক্সাম। এখন তার ক্লাস টেস্ট এত খারাপ হয়েছে দেখলে তার আম্মাজানের গালি আর আব্বাজানের করা হুমকি থামকি খাবে। কি যে করবে সে? কিন্তু ওই আরব ভাই কেমনে যে টের পায় আগেই তার জীবনটাই তেনা তেনা করে দিয়েছে। এত তো চিন্তা মাথায় ভর্তি। ভোর রাতে গিয়ে সে ঘুমের অতলে ডুব দিল। সকালে ঘুম ভাঙল তার 10 বছরের বোন পূর্ণির চেঁচামেচিতে। দেওয়াল ঘড়িতে তাকিয়ে সে দেখল, অবাক, মাত্র তো সকাল 5টা, এখন এত তাড়াতাড়ি কেন তাকে জাগালো? মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে সে। উঠে রক্তিম চোখে তাকালো পূর্ণির দিকে, চোয়াল শক্ত করে বলল, পূর্ণির বাচ্চা পূর্ণি, তোর সমস্যা কি? আমারে না জ্বালালে তোর ভালো লাগে না? বেয়াদবের বেয়াদব! পূর্ণিয়া চেঁচিয়ে জবাব দিল তার। আম্মু দেখো, তোমার মেয়ে আমাকে গালি দিচ্ছে। প্রিয়া হনহনিয়ে পৌষীর ঘরে ঢুকল। পৌষীকে বিছানায় থেকে হুঙ্কার ছুড়ল, জলদি সূর্য ওঠার আগে নামাজ পড়ো। দ্বিতীয়বার আমি ডাকতে আসবো না কিন্তু। এরপর রামধলায় চলবে, বলে দিলাম। পৌষী মুহূর্তে চুপসে গেল। মাকে ভয় লাগে বেশি, পাপা থেকে একটু বেশি আদর করতে, তবে আজকাল আদরের থেকে শাসন করে বেশি। বড় পাপা বড় আম্মু ছাড়া তাকে কেউ আদর করে না। মনের দুঃখ নিয়ে বিছানা ছাড়ল। সকালের নাস্তার জন্য সকালে 9:30টায় ডাকা হলো। নাস্তা খেয়ে বাবার কাছে পড়তে হবে তাকে, তাই বিরক্তি করার উপায় নেই। সে টেবিলে বসলো মাত্রই, এরই মধ্যে আরাপ রুম থেকে চেঁচামেচি শোনা গেল। সবাই নাস্তা ছেড়ে উঠে গেল। আরাপ সাপ দেখে ভয়ে চেঁচিয়ে উঠছে। যেন তলে সাপ নয়, বড় এক বিষাক্ত সাপ, রাসেল ভাইপার। ফনা তুলে বারবার জিব্বা বের করছে। সৌরভ গৌরব লাঠিসোঁটা নিয়ে আরাবের রুমে হাজির। সাপকে মারতে গিয়েই পড়ল বিপদে। সাপ তার ফনা তুলে কুণ্ডলি পাকিয়ে বসে আছে। কিছু সময় ভালো করে খেয়াল করতে সৌরভ মিপিট করে হাসছে। আরাব অদ্ভুত করে সৌরভকে দেখল। ছোট বাপা, এমন সিরিয়াস মুডে তুমি এমন করে হাসছো কেন? সৌরভ ভুরু কুসুম করে জবাব দিল, বাবাজি, আগে তো জিনিসটা ভালো করে খেয়াল করবা। দেখতে পারছো, এটা ব্যাটারি চালিত একটা সাপ। আরাব সুনির্দিষ্ট দিক দিল। মুহূর্তে তার ভয়ার্ত চোখ অগ্নিবর্ণ ধারণ করলো। সে জানে এ কাজ কে করতে পারে, তার দ্বারাই সম্ভব। খাবার টেবিল পুরো শূন্য। পৌষী টপাটপ নিজের মুখে খাবার পড়ল, সাথে পানি আর কিছু খাবার নিয়ে নিজের রুমের দিকে ছুটল। দরজা মাত্রই বন্ধ করতেই কড়াঘাতের শব্দ হলো। 19 বছর বয়সী আরব যেন খ্যাপাটে বাঘ। সে চেঁচিয়ে উঠল, এই পৌষ মাস কয়েকদিন নিজেকে বন্ধ করে দরজা রাখবি। তোর তো বের হতেই হবে। তোর যদি আমি তেলাপোকার স্যুপ না খাইছি তো আমার নাম আরাব ফায়াজ না, মনে রাখিস কিন্তু। আর সাবধানেও থাকিস। পৌষী রুম থেকে বিড়বিড় করে বলল, ঘোড়ার ডিম করবে আমার। শঙ্কর জাতির জন্য তার সারা রাত ঘুম হয়নি। এই পৌষীকে ভয় দেখানো এত সোজা নাকি? এখনও সেও শোধবোধ করেছে।
বর্তমান। সহসাই বারান্দায় দাঁড়িয়ে তার মনে পড়ল সেই 5 বছর আগের চঞ্চল পৌশীকে। সে একদিন ভীষণভাবে জ্বালিয়ে দিয়েছিল আরাপ নামের এক পুরুষকে। কিন্তু সময়ের ব্যবধানে আজ দুইজন দুই পৃথিবীর অবস্থিত, দুই প্রান্তে অবস্থিত। তাদের মধ্যকার দেখা সাক্ষাৎ নেই আজ 5 বছর। তখন সে 15 বছর বয়সী কিশোর আর তার আরাপ ভাই ছিল 19 বছর বয়সী তাগড়া যুবক। শত মেয়েরা আরাপকে থেকে ক্রাশ নামক বাস খেলেও সে ছিল তার বিপরীত। তার কাছে আরাপ ছিল নিছকই ঘরের শত্রু বিভীষণ, যে তার বাবার সর্বদা প্রিয় পাত্র এবং ভীষণ আদুরে সুবোধ বালক। এর জন্য তার দুঃখের অন্ত ছিল না। তার বাবা কেন এই আরাপকে এত বেশি আদর করে, সে রোজ ঈর্ষায় পড়ত, কলেজে পড়ে সারখার হতো তখন। তার বাবার আদরের কারণ কিন্তু সে আবিষ্কার করছে অনেক বছর পর। তার বাবা মেয়ের জামাই হিসেবে আরাপকে সিলেক্ট করে রেখেছে তার জন্মের বহু আগেই। সেদিন জানল, সে অবাকের চরম পৌঁছে গেল, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল তখন। পৌশী নিজ মনে বিদ্রুপ করল পুরনো স্মৃতি রোমান্ত করে। এই অতীত স্মৃতিগুলোকে আঁকড়ে আসে সে। মনে পড়ে ডুব দেয় নিজের অজান্তেই। রাতে খাবারের জন্য টেবিলে বসে আছে সৌরভ, অপেক্ষা করছে বাকির আসার জন্য। প্রিয়া আসতে দেরি হচ্ছে দেখে তাকে ডাকল। ও প্রিয়া রানী, কই গো তুমি? এতক্ষণ ডেকে ডেকে আমার কান খেয়ে নিলে, এখন তোমার দেখা নেই কেন বউ? সৌরভের ডাক শুনে প্রিয়া রান্নাঘর থেকে খাবার নিয়ে ছুটে এলো। চোখে মুখে ঈশ্বর রাগের আভাস। বিদ্রুপের সুরে তুলল সে। কথাই বলে না, সারাদিনের মরে না, কিন্তু ক্ষণিকের মরে। আপনার হয়েছে এই অবস্থা প্রফেসর সাহেব? এতক্ষণ তো আসলেন না, আর এসেই তর সইছে না? বয়স হয়েছে, কিন্তু আপনি এখনো বদলাননি। সৌরভ অধরকণে প্রসন্ন হাসি রগড় গলায় জবাব দিল প্রিয়ার, আমি বদলাতে চাই না প্রিয়া রানী। হয়েছে, বুড়ো বয়সে এত ভীমরতি করতে হবে না। মেয়েরা বড় হয়েছে, এদের সামনে অন্তত নিজের গাম্ভীর্য বজায় রাখুন। সৌরভ তখনও হাসছে। ইদানিং বউ তার বেশ গভীর গলায় কথা বলে। ঘর কান্নায় বেশ পারদর্শী হয়েছে তার প্রিয়া রানী। বোটানি পড়েও নার্সিং পড়ছে শেষে। নার্স হিসেবে বেশ সুনাম কুড়িয়ে যাচ্ছে। মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্স একজন বিশেষজ্ঞ নার্স হিসেবে কর্মরত এখন। সেই সুবাদে মা এবং শিশুর জটিলতা সম্পর্কে বেশ সচেতন। তার রণচণ্ডী বউ একজন দক্ষ নার্স, আবার একজন দক্ষ মা। সে বরাবরই গর্বিত তার বউকে নিয়ে। স্বস্তির নিঃশ্বাস তার চোখে মুখে জবাবেই বলে, আমার মেয়েরা কোথায়, ডাকো তাদের। আমি ডেকে নিয়ে আসছি। সৌরভ জবাব দিয়ে মেয়েদের ডাকার জন্য ছুটল। প্রিয়া পৌশীর দরজা করাঘাত করলো কয়েকবার, কিন্তু পৌশীর হুঁশ নেই। প্রিয়া অধৈর্য হয়ে বকাঝকা করলো কিছুক্ষণ। মায়ের গলার তীক্ষ্ণ আওয়াজ পেয়ে 15 বছরের পূর্ণি দরজা খুলল দ্রুতই। ভেবেছিল নিজের দরজার সামনে তার মা, কিন্তু দেখলো তার দরজা নয়, তার বোনের দরজায় মায়ের এমন হুমকি ধামকি চলছে। ছোট্ট পূর্ণি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, কি হয়েছে আম্মু? আপুরে এত চিল্লায়ও কেন? প্রিয়ার চোখ মুখ আগুনের ফুলকি ছড়ছে। কপিত স্বরে জবাব দিল পূর্ণির, তোর বোন তো কানে শুনি না, বয়রা একটা। আমার হয়েছে যত জ্বালা। আমি গেলাম, তোর বোন রে ডেকে দুজন খেতে আয়। প্রিয়া যেতেই নিজের বোনকে কল দিল। 2বার রিং হওয়ার পর তার কল রিসিভ হলো। পূর্ণি চেঁচিয়ে উঠল, জলদি বাইর হার আপু, তোর গর্দান নিব আম্মু আজকে। আমি গেলাম খাইতে, বাঁচতে চাইলে জলদি আয়। পৌশী এতক্ষণ নিজের অতীতে এত ডুবেছিল, মায়ের বর্জধ্বনিও কানে পৌঁছায়নি। বেসিন থেকে হাত মুখ ভালো করে ধুয়ে তারপর বেরোলো সে। টেবিলে আসতে আর এক দফা প্রিয়া বকল তাকে, তোর কানে কি আজকাল তোলা গোজা থাকে পৌষি? কয়বার ডাকছিলাম। পৌশী নিরুত্তর, চুপচাপ মায়ের সব ধমক হজম করছে। নিচু মাথায় নিজের পেটের প্লেটে ভাত মাখছে। মুখে মাত্রই ভাত তুলবে তখন আংশিক আরেক কথায় থমকাল পৌশী। সৌরভ মুখে ভাত তুলতে তুলতে বলে উঠল, ভাই কানাডা থেকে কল দিয়েছিল, এই সপ্তাহে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হবে আরাফ আর আকসার, তাই আমাদের কানাডা থেকে যেতে বলল। আজমকে পৌশীর খাবার আটকে গেল গলায়, কাশি দিয়ে যাচ্ছে অনবরত। সৌরভ পানি দিল মেয়েকে, ধীর গলায় বলল, আস্তে ধীরে খাও আম্মা যান। পৌশী জবাব দিল না কিছুক্ষণ, শুধু ছলছল চোখে বাবার দিকে তাকালো। তার বাবা কি তার চোখের ভাষা বুঝতে পারে না? তার বাবাই তো ডাকতো আরাফকে জামাই বাবাজি, কিন্তু এখন কি সব ভুলে গেছে? ছোট্ট থেকেই জামাই বাবাজি ডেকে এখন সে জামাইয়ের সাথে অন্য মেয়ের বিয়ে হবে। তার বাবা কেন নিষেধ করছে না? আর আরাফ ভাইও কি তাকে ভুলে গেছে? সত্যি তাকে মনে রাখিনি? খাবারটুকু আর গিলতে পারল না।
আর আধা খাওয়া প্লেটের খাবার রেখে সে নিজের রুমের দিকে ছুটল। প্রিয়া শক্ত গলায় বলে উঠল, আরাবের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হবে, তুমি তাদেরকে কিচ্ছু বলবে না। গৌরব ভাইও কিভাবে পারল নিজের ছেলের সাথে অন্য মেয়ের সাথে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান করতে? আমার মেয়ের কি হবে? সৌরভ চুপচাপ খেয়ে গেল, জবাব দিল না কিছুই। পূর্ণির বাবা মায়ের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। আরাব ভাইকে সে 10 বছর বয়সে দেখেছে, এরপর আর দেখা হয়নি কখনো। আরাব ভাই, বড় পাপা, আরি বাপু তারাও এ বাড়িতে কেন আসে না তার জানা নেই। গত 5 বছর ধরে দুই পরিবারের মধ্যে কী হয়েছে সেটাও জানে না। সে প্রতিদিন দোয়া করে তার বড় পাপা ফিরে আসুক, আবার আগের মতো ঘর প্রাণবন্ত হোক, কিন্তু আদৌ হবে তো? শান্ত এবং স্থবির হয়ে সৌরভ খাটে হেলান দিয়ে বসছে, মুখে গভীর ছাপ স্পষ্ট। প্রিয়া স্বামীর গভীর মুখ দেখে অবাক হলো। কিছু সময় পূর্বেও বেশ শান্ত দেখাচ্ছিল, আচমকাই এত গভীর হওয়ার কারণটা কি তার? স্বামীর পাশে গা ঘেঁষে বসল সে, হাতে হাত রেখে বলল, কি হয়েছে আপনার? এত কি ভাবছেন? সৌরভ দীর্ঘশ্বাস ছাড়ল, শান্ত গলায় ফুটে উঠল তার আক্ষেপের সুর। প্রিয়া রানী, আরাব সরাসরি নাকচ করে দিয়েছে, সে পৌশিকে বিয়ে করবে না। ভাই শেষ একবার জিজ্ঞেস করেছিল তাকে। প্রিয়া পুরো কথা শুনল শান্তভাবে, কিছু সময় বাদে সে জবাব দিল তার। এই জন্যই তো আপনি এত হতাশ হয়ে আছেন। এই জন্যই আপনি এত হতাশ হয়ে আছেন। দেখুন, ওরা বড় হয়েছে, দুজনে প্রাপ্তবয়স্ক, এখন ওদের নিজস্ব একটা রুচিবোধ আছে। আমি আরাফের রুচিবোধকে সম্মান করি, আপনারও তার রুচিবোধকে সম্মান করা উচিত। প্রিয়া রানী, ব্যাপারটা তা নয়। আমাদের মেয়েটা কেমন শান্ত গভীর হয়ে গেছে দেখেছো? সেই চঞ্চলতা তার মাঝে একদমই নেই। আগের মতো আমার মেয়ে সারাক্ষণ দুষ্টুমি করে বেড়ায় না, মাত্র 20 বছর বয়সে একদম বুঝদার হয়ে গেছে। তাকে নিয়ে চিন্তা হচ্ছে বেশি। ও মানতে পারবে তো? সময় মানুষকে ঠিক করে দেয়, কিছুদিন সময় তো লাগবেই। তবে পৌষের জীবনেও এমন কেউ আসুক তাকে হাসি খুশিতে রাখার জন্য, সেই দোয়া তো করতে পারি। আপনি একটা কাজ করুন, পৌষের জন্য এখন থেকে ভালো পাত্রের সন্ধান করুন। দেখবেন তার জীবনে সত্যিকার কেউ একজন মানুষ আসলে সব ঠিক হয়ে যাবে। সৌরভ নিরুত্তর। সত্যি কি সব ঠিক হয়ে যাবে? তার মেয়ে আগের মতনই হয়ে যাবে? বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল সে, মাথায় ঘুরপাক করা ভাবনাগুলোও আপাতত ছুট দিল সে। ঘুমাতে হবে, মাথা ঠান্ডা রাখার জন্য। মধ্যরাতে ঘুমের অতলা যান্ত্রিক সাগরের বাসিন্দারা, অথচ পৌষির চোখে ঘুম নেই। বারান্দার দরজা হাট করে খোলা, তার দৃষ্টি আকাশসীমা ভেদ করে জ্বলজ্বল করে এক ক্ষুদ্র তারার উপর, যে একাকী আকাশের বুকে নীরব আলো ছড়াচ্ছে। অজান্তেই সে তারাকে নিজের মনের ভাব প্রকাশ করল। তুমিও কি একা? তোমার ওপরও কারো অভিমান জমে আছে? সেও কি আর তোমাকে চায় না? প্রচণ্ড ঘৃণা করে? জানো, আমাকেও কেউ একজন প্রচণ্ড ঘৃণা করে। সে যাওয়ার আগে শেষবার বলে গিয়েছিল, পৌষ মাস, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে ঘৃণা করে যাব। তুই আমার আপন কেউ না, তোকে আমি ঘৃণা করি। দুই চোখ ছলছল তার। এটাই তো চেয়েছিল সে কোনো একদিন। তাহলে আজ কেন এত কষ্ট পাচ্ছে? বুকের প্রচণ্ড ব্যথা হচ্ছে। তবে কি সে আজও তার আরাব ভাইকে খুঁজে বেড়ায়? কিন্তু তাতে কী লাভ? তার আরাব ভাই তো নতুন অধ্যায় খুঁজতে ব্যস্ত। সে যে তার আরাব ভাইকে কঠিন কষ্ট দিয়েছে। বারান্দা ছেড়ে টেবিলে গা এলিয়ে বসছে সে। সহসায় চোখে পড়ল নীল ডায়েরির মাঝে। 2 পাতা উল্টে মনে পড়ল তার রঙিন সেই সব দিনের কথা। চোখ বুঝলে সেই অতীতের মাঝে। অতীত শুক্রবার ছুটির দিন, তবে মাসে একবার করে একদিনে বাড়িতে ভোজনের বিশাল আয়োজন হয়। বড় পাপা, ফুপ্পি, খালামণি, মামা আর তার পাপার বন্ধুরা সবাই আসে তার বাসায়। আজও তার ব্যতিক্রম হয়নি। বিশাল আয়োজন করা হয়েছে। ছাদের এক কোণে বসানো হয়েছে প্যান্ডেল, অন্য পাশে তার পাপার শখের বাগান। অবশ্য এই বাগানের দায়িত্ব এখন আর আরাফের উপর, কিন্তু তার পাপা মাঝে মধ্যে দেখভাল করে। এই যা ঘরভর্তি অতিথি পূর্ণ। পৌষার থেকে মাত্র 3 মাস ছোট প্রীতির মেয়ে সাফা, সে এসে পৌষকে খুঁজল সবার আগে। সে আর পৌষী একই ক্লাসে, তার সাথে আছে পরশের ছেলে পার্থ। 3জনই স্কুলে খুব ভালো বন্ধু, একদম জানের জিগার। সাফা ঘরে এসে দেখেন পৌষী তার ঘরে নেই। কিছুটা মনক্ষুণ্ণ হলো। খুঁজতে খুঁজতে ছাদে গেল সে। ছাদে গিয়ে তার চক্ষু চড়কাস, পৌষী তার বড় পাপার সাথে কাজ করছে, একদম কাঁধে কাঁধ মিলিয়ে। হা হয়ে গেছে সব।
গৌরব নিজেও মাঝে মধ্যে বুঝতে পারে না পৌষি তার মেয়ে না, মেয়েতে সারাক্ষণ তার আশেপাশেই থাকে, একদম পায়ে পায়ে কদম মিলিয়ে চলে। তা অবশ্য বিপদে পড়লে আজ আরাপ তাকে একা পেলে শাস্তি দিবে, সেই ভয়ে তার বড় পাপার আশ্রয়ে বসে আছে। গৌরব মিটমিট করছে আর হাসছে দুইজনকে দেখে। এখন সবজি কাটছি তার সাথে, পাশে আরাবও নিজ কাজে মগ্ন। তবে আরাব পৌষি দুইজনকে আর চোখে দেখছে। আরাব সুযোগ বুঝেই তবেই পৌষির মজা নেবে। এই মেয়ে এত বড় হয়েছে তাও বাচ্চাদের মতো দুষ্টুমি করে। মাঝে মাঝে পৌষির দিকে তাকিয়ে সে কুটিল হাসে। পৌষি বুঝতে পারে না এই শঙ্কর জাতিকে তাকে দেখে মনে করে হাসছে কারো। কোন খিচুড়ি পাকাচ্ছে কে জানে। তার বড় পাপার পাশে বসে থাকলেও ভয়ে গুটিসুটি আসছে সে। দুপুর হওয়ার আগেই সকল রান্নাবান্নার কাজ শেষ। জুম্মার নামাজের সময় হতেই পুরুষরা মসজিদ চলে গেল। পৌষি সমবয়সেও বাচ্চাদের সাথে আড্ডা দিচ্ছে। সবার মেয়ে কিনান, আরিবা, সাফা আরও অনেকে আছে তার সাথে। ভোজনের আয়োজন শুরু হওয়ার আগে মেয়েরা নিজেদের তৈরি করতে ব্যস্ত। এদিকে পৌষির তাতে হুঁশ নেই, সে আছে তার আড্ডা নিয়ে। প্রিয়া এসে যখন রাম ধমক দিল তখন দুঠোঁট উল্টো করে নিজের রুমে ছুটল। কোনোভাবে ফ্রেশ হয়ে টপস আর প্লাজো পরে আবারও ফিরে এলো। মাথার কাঁধ বরাবর চুলগুলো ভেজা, চুলের পানি পড়ে পিঠের অংশটুকু ভিজে গেছে তার। গায়ের ওড়না টেনে টুনে গায়ে আসে কোনোভাবে। জুম্মার নামাজ শেষে পুরুষগণ ফিরে এসছে। পার্থ এসে পৌষিদের সাথে আড্ডায় জুড়ে দিয়েছে। কথার মাঝে সাফা পৌষি খিলখিল করে হাসছে। আরাব দরজার চৌকাটে পা রেখেছে সবেমাত্র। পৌষির একদম গাছাড়া ভাব দেখে দাঁতের দাঁত পিষল সে। সবার সামনে সে আরাব গলা খাকরি দিল, বিদ্রুপের সুরে বলল, বুঝলাম না তোদের মতিগতি, তোরা খেতে এসছিস নাকি ভিক্ষে করতে? আমাদের পৌষিকে দেখ, মনে হচ্ছে কোনো এক বস্তি থেকে উঠে আসা রাস্তার পাগলি। একদম গায়ে ভেজানো পুরানো জামা, জুতা জোড়াও মনে হয় কারো কাছ থেকে ধার করা। হ্যাঁ রে, পৌষ মাস তোর কাছে জামা কাপড়ের বড্ড অভাব দেখছি। তা আমাদের পার্থকে বললেও তো তোকে একজোড়া জামা কিনে দিত। পার্থর দিকে চোখে চোখ রেখে জবাব দিল আরাব। পৌষির চল শক্ত হলো মুহূর্তেই। এইসব কিছুই তার অপমান করার জন্যই বলেছে শঙ্কর জাতি। সে পুরনো ভেজা জামা পরলে তাতে কি সমস্যা? দাঁত কটমাট করলে কিছু সময়, কিছু বলতে যাবে তার আগেই প্রিয়ার আগমন হলো। পৌষির এমন বেবুসা দেখে সে আরেকবার চেঁচালো। পৌষি বিড়ালের মতন চুপচাপ নিজের রুমে ফিরে গেল। তার রণচণ্ডী মা সারাক্ষণ তাকে বকে, অর্ধেক তার ওই শঙ্কর জাতির জন্য। মনের দুঃখে মন চেপে নিজের পোশাক বদলালো। সন্ধ্যা নামার আগে সব অতিথি বাসায় ফিরে গেছে, তবে সাফা রয়ে গেছে। কাল স্কুল শেষে সে বাসায় ফিরে যাবে। দুইজনই একসাথে গল্প জুড়ে দিয়েছে, তাদের সাথে আরিবাও। মোবাইলে লুডো খেলছে তিনজন মিলে। হঠাৎই বসার ঘর থেকে সৌরভের ডাক শোনা গেল। পৌষি হকচকিয়ে গেল। এই অসময় তাকে ডাকছে কেন? খেলায় টান টান উত্তেজনা চলছে, এখন কীভাবে উঠবে সে? তাই অপেক্ষা করলে আর কিছু সময় পর যাবে তার বাবার কাছে। কিন্তু তখন পূর্ণি এসে বলল, আপু, তোমাকে ডাকছে আব্বু, জলদি যেতে বলেছে। পৌষি বিরক্তি হলো, জবাব দিল তিরিক্ষে বলে, যা তো এখন, পাপাকে বল একটু পর আসছি। পৌষি খামখেয়ালি দেখে পূর্ণি হতাশে ফিরে গেল। এরই মাঝে সৌরভ আরেকবার ডাকলো। এবার বেশ কড়াভাবে ডাক পড়ল তার। পৌষি না পেরে নিজের খেলা ছেড়ে বসার স্তরে ছুটল এলো, কিন্তু এসেই দেখল তার পাপা রক্তচক্ষু নিয়ে বসে আছে। পৌষি ভয় পেল তার পাপা এমন করে বসে আছে কেন, কিন্তু হাতের দিকে তাকাতেই আটকে উঠল। এটা কি? তার প্রফেসর বাপ কি আস্তাকে বকবে নাকি মেরেই দিবে? কি হবে আস্তার? আচমকায় চোখ পড়ল আরাপের রুমের দিকে। আরাপ দরজার সামনে দাঁড়িয়ে শটান হয়ে, মুখে কুটিল হাসি ঝুলছে। পৌষির মনে খটকা লাগলো, এই শঙ্করজাত কিছু করছে, নয়তো তার প্রফেসর বাপ এত রাখবে কেন? থমথমে অবস্থা বসার ঘরে। পৌষি ভয়ে চুপসে আছে, নিজের আত্মার মাগফিরাত কামনা করছে। সৌরভ বেশ গভীর হয়ে আছে, গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। চিন্তার আছে নিজের মেয়েকে নিয়ে। সে একজন ম্যাথ বিভাগের প্রধান অধ্যক্ষ, আর তার মেয়ে হয়েছে ফেলার, যে ক্লাস টেস্টেও ফেল করে। এই মুখ সে কীভাবে উন্নতি দেখাবে? মেয়েটা পড়াশোনায় এত অমনোযোগী কেন সে সেটাই বুঝতে পারে না। 11 সাবজেক্টের 4 বিষয়ে সে 30-এর মধ্যে 15 নিচে পেয়েছে। ভাবা যায়। বুঝে রাখা চোখ দুঃখ আংশিক খুলল। ইশারায় পাশে বসতে বলল পৌষিকে, গলার স্বর কিঞ্চিত দৃঢ়তা। দেখ পৌষি, তোর আব্বু এই রেজাল্ট কার্ড দেখেনি এখনও। ভাগ্য ভালো আমি আগেই দেখেছি, নয়তো এখন কী কাণ্ড হতো বুঝতে পারছো? পৌষি ছলছল চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। সৌরভ ধমক দিয়ে উঠল, জবাব দাও পৌষি, এত বাজে রেজাল্ট কীভাবে করলে? পড়াশোনা কি করলি, নাকি শুধু ফাঁকিবাজি করছো? পৌষি নাক টানল, ঠোঁট গোল করে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে সে। আচমকায় গৌরব উপস্থিত হল সেখানে, আর বড় পাপাকে দেখে চোখ দুটো নোনা জল ছেড়েই দিয়েছে।
সৌরভ অবাক। এটা আদেও তার মেয়ে? কিছুই বলা যায় না। বলার আগেই নিজের চোখের সাগর বানিয়ে দেবে। গৌরব অস্থির হয়ে গেল। পৌশীকে নিজের কাছে বসিয়ে চোখের জল মোছালো। সৌরভের দিকে চোখ পাকিয়ে তেতে উঠল। তুই আমার আম্মাজানকে বকশিস কেন? সাহস তো কম না তোর। সৌরভ বিদ্রুপের সুর তুলল। তোমার আম্মাজান কি করছে জানো? ক্লাস টেস্ট 4টা বিষয় ফেল। তো কি হয়েছে? এরকম 3-4টা বিষয়েও ফেল করলে কিছু হয় না। আমিও এরকম কত ফেল করেছি। এই জন্যই তোমার আম্মাজান তোমার মতোই ফেলার হয়েছে। পৌশী আবারও নিজের নাক টানল। গৌরবের কাঁধে কাঁধ ধরে বলল, বড় পাপা, জানো পাপা আম্মু আমাকে একটু আদর করে না, সারাক্ষণই বকে। তুমি অদল বদল করে আমাকে নিয়ে যাও, আমি আর এদের সাথে থাকবো না। আমি আজ থেকে তোমার মেয়ে। আর ওই শঙ্কর জাতিকে তোমার ভাইকে দিয়ে দাও। সৌরভের কৌতূহলী দু চোখ আচমকায় প্রশ্ন করল, শঙ্কর জাতি সেটা আবার কে? পৌশী নাক টানতে টানতে জবাব দিল, ওই আরবটা আর কি? সৌরভ তীর্যক দৃষ্টি ফেলল মেয়ের দিকে। রুষ্ট গলায় জবাব দিল, শঙ্কর জাতি এটা কেমন শব্দ? গৌরবও ভেবেচাকা খেয়ে আছে। তার ছেলের এমন এক নাম কোনো বোধগম্য নয় তার। কিঞ্চিত ভাবনায় মাসুল সে। ব্যাপারটা বেশ ঘোলাটে তার কাছে। পৈশী নিজের ঠোঁট কামড়ে ধরল। মুখ ফসকে বলে দিয়েছে সে। এখন তার প্রফেসর বাপ কি তার আবার চেঁচাবে তার উপর? সৌরভ নিজের মনে বিড়বিড় করলো, পুনরায় মায়ের কপিক্যাট। তার মাও তো তাকে কম জ্বালায়নি। এই মেয়েটাও আরাবকে জ্বালিয়েছে, অঙ্গার করে ছাড়বে, নয়তো বংশের মুখ উজ্জ্বল করবে কিভাবে? সৌরভ বসের ঘর ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়ের দিকে এক পলক তাকালো। সামান্য ধমকে এই মেয়ে কেঁদে কেটে একাকার। ধরাও যায় না, ছোঁয়াও যায় না। মেয়ে শ্বশুরবাড়িতে এসে হাজির। বড় অদ্ভুত সম্পর্ক জুড়েছে সে। গৌরব পৌশীকে নিজের রুমে নিয়ে এলো। মাথায় আলতো করে হাত বুলিয়ে বুঝিয়ে গেল অনেকক্ষণ। এবার থেকে পড়াশোনায় যেন ফাঁকিবাজি না করে। পৌশী সাই দিল, সে এবার থেকে অবশ্যই পড়বে। তবে এবার থেকে বড় পাপাকে নিজের পাপা বলবে সে। গৌরব হাসল। তারপর রুম ছেড়ে বেরিয়ে গেল। সাফা পৌশীর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তার এমন তাকানো দেখে পৌশী নাকটানা বন্ধ করে ইশারায় দরজা বন্ধ করতে বলল। সাফা দরজা বন্ধ করতে পৌশী মুখ টিপে হাসছে। গড়াগড়ি খেলো। সাফা ভেবাচাকে খেলো। এই মেয়ের মাথায় কি সমস্যা আছে নাকি? একটু আগেই কেঁদে কুটে চোখ ফুলিয়ে এলো, আবার এখন দাঁত বের করে হাসছে। বিস্ময় ধরছে না। রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আপু, তুই হাসছিস কেন পৌশী? একটু আগেই তো মরা কান্না জুড়ে দিলি দেখলাম। পৌশী দাঁত কিলিয়ে জবাব দিল, ও তুই বুঝবি না, পাপার বকা থেকে বাঁচতে এটাই আমার নিনজা টেকনিক। আর বড় পাপা তো আছেই আমাকে বাঁচানোর জন্য। দারুণ না আইডিয়া? সাফা থ হয়ে আছে, কিন্তু চোখে এত জল কেমনে আনলি? আমার তো মাথা বনবন করছে। সব নিনজা টেকনিক। এইসব অভিনয় তো আমার বা হাতের খেলা। সাফার জবাব দিল না কিছুই। এই মেয়ের মহা ঝাড়িবাজ। নাস্তার টেবিলে সবার আগে গিয়ে বসে পৌশী, পাশে সাফা, তারপর আরিবা। গৌরবের পাশের চেয়ার টেনে সে তার পাশে বসছে। সৌরভ দিকে তাকাতেই তাকাচ্ছে না। সৌরভ আর চোখে মেয়েকে দেখছে। এই মেয়ে সামান্য বকলেও তখন বড় পাপার পাশে ঘুরঘুর করবে। আরাব আসতেই দেখল তার চেয়ারে পৌশী বসে আছে। সে এসেই চোখ রাঙালো। আমার চেয়ার ছেড়ে উঠো পৌশী, তোমার চেয়ারে ও পাশে কিন্তু। পৌশী ঘাড় বাঁকা করে তাকালো আরাফের দিকে। সবার সামনে তাকে তুমি করে ডাকে। আবার পৌশী বলে কি সুন্দর করে ডাকবে, কিন্তু যখন কেউ থাকবে না তখন বলবে, ওই পৌষমাস সর এখান থেকে। সে সুন্দর করে জবাব দিল, তুমি বসবে আরাব ভাই? আরাব তীক্ষ্ণ নজরে তাকালো। সুন্দর করে তাকে আরাব ভাই ডাকা মানে কি? নিশ্চয়ই কোনো কুমতলব আছে এর মানে। রয়েস হয়ে জবাব দিল সে, না বোন, তুই এখানেই বস, আমি বরং পাশের চেয়ারে বসছি। আরাবের বোন ডাকা শুনে সৌরভ গৌরব দুইজনে তার দিকে তাকালো। আরাবের সাথে চোখাচোখি হতেই তিনজনেই লজ্জায় শেষ। এদের কাণ্ডে আরাব ফোর্ট করে নিঃশ্বাস ছাড়ল। এখন সবার সামনে বউ ডাকবি নাকি? দুই বাপ তার জীবনটা তেনা করে দিল। এক বিচ্ছু তার জীবন জুটিয়ে দিয়েছে, এক মেয়ে প্রতি মুহূর্তে তাকে ঘোল খেয়ে ছাড়ছে। কখন কি করে তার কোনো হদিস নেই। সে চুপচাপ খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝে বুঝলো তার তরকারি বেশ ঝাল হয়েছে। তাও যেন তেন ঝাল নয়, একবার বোম্বাই মরিচের ঝাল। খাবার রেখে ঝাল ছেয়ে জিহ্বা বের করে দিল।
আলিশ বা ছেলের এমন কাণ্ডে হতবাক। এত ঝাল আসলো কোথা থেকে? পানিতেও আরবের ঝাল কমল না, বরং বাড়ল। শেষে না পেরে প্রিয়া চিনির বয়েম থেকে চিনি আরবের মুখে দিল। এদিকে হতবম্ব খাবার টেবিলের সবাই। পৈশী ভয় পেল। সে তো একটু মরিচ দিয়েছিল, কিন্তু এমন ঝাল হবে কে জানতো। ভয়ে তার চোখের পানি টলমল করছে। সত্যি সে জানতো না এমন হবে। এখন নিজের উপরে রাগ হচ্ছে। খাবার আর মুখে দিল না, উঠে চলে গেল নিজের রুমে। আরাব খাবার মুখ রেখে চুপচাপ বসে আছে। মনের মাঝে তার রাগ দলা পাকাচ্ছে। সে জানে এই কাজ কে করতে পারে, তাও সবার সামনে মুখ মুছে সহ্য করছে। পৈশীর এভাবে চলে যাওয়ায় তার সন্দেহ সত্যি করলো। খাওয়া শেষ করে সে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। সে বেরোতে দেখে পৈশী কাছুমাছু হয়ে তার দিকে তাকিয়ে আছে। সে দেখেও না দেখার ভান করলো। মাত্র বাইকে পা রাখতেই পৈশী তার সম্মুখে দাঁড়িয়ে পড়ল। দুহাত কনুয়ে তার, কান্না ভেজা নরম গলায় বলে উঠল, সরি আরব ভাই, আমি বুঝিনি মরিচটা এত ঝাল। আর জবাব দিল না। চোখের নজর নিচের দিকেই রাখলো। বাইক স্টার্ট করার জন্য চাবি ঘুরিয়ে পৈশী আবারও বলে উঠল, আরব ভাই, সরি বললাম তো, আমি বুঝিনি, মাফ করে দাও না। আরাব বাইক স্টার্ট না থামিয়ে বলল, ঠিক আছে, মাফ করবে এক শর্তে। কিসের শর্ত? তোকে 5 প্লেট ফুচকা খেতে হবে বোম্বাই মরিচ দিয়ে। পৈশী আটকে উঠল। বোম্বাই মরিচ ফুচকা খেলে তো আক্কা যাবে, কিভাবে খাবে? নিশ্চুপ রইল। আরাব ফের বলে উঠল, তাহলে তোকে মাফ করব না, যা সর আমার সামনে থেকে। পৈশী নিজের নাক টানলো, ফ্যাস ফ্যাস করে বলল, কিন্তু আমি কি ইচ্ছে করে তোমাকে ঝাল খাইয়েছি? তুমি পাপাকে কেন আমার রেজাল্ট দিয়েছো? তাই তো রাগ করে তোমার খাবারে এক টুকরো বোম্বে মরিচ মিশিয়ে দিয়েছি। এটা কি আমার দোষ নাকি? তোমার জন্যই তো তোমার হলো এইসব। আরাব নিজের কপালে এক হাত ঠেকালো, মাথা ঝাঁকিয়ে বলল, তুই এত মাথা মোটা কেন পৌষমাস? তোর রেজাল্ট কার্ড আমি কেন ছোট পাপাকে দেখাতে যাব? ছোট পাপা নিজেই পেয়েছে। ভোর সকালে তোকে ডাকতে গিয়ে দেখি তোর খাটের নিচে পেয়েছে। এটাই আমি তোকে তখন বলতে চেয়েছিলাম, অথচ তুই তো আমাকে চোর বানিয়ে দিলি। তুই আসলে একটা নির্বোধ গাই গরু। যা সর আমার সামনে থেকে। পৈশী নাক ফুলালো, তেতে উঠল আরাবের উপর। আমার তো তোমার কাছে ক্ষমা চাওয়াই উচিত হয়নি। আসলে ওরা ঠিকই বলে, তুমি একটা শঙ্কর জাতি। তোমার সুন্দর চেহারার পেছনে একটা কালকেউটে বাস করে। আমি আর কখনই ক্ষমা চাইবো না, বলে দিলাম। আরাবও চেঁচালো, মনে হয় আমি তোর ক্ষমার জন্য মরেই যাচ্ছি। পৈশী ভেংসি কাটলে হনহনিয়ে বাসায় ঢুকলো। আরাবও নিজের বাইক চালিয়ে বাইরে বেরোলো। 3 তলায় বারান্দা থেকে গৌরব সব দেখলো। এই দুইজনকে নিয়ে বড্ড ভয় আছে সে। এই দুজনের মাঝে আদৌ প্রেম হবে তো? কিন্তু তারা তো ছোটবেলা থেকেই একটা অকাজ করে রেখেছে। কী হবে তখন, যখন জানতে পারবে দুইজনের মাঝে একটা সম্পর্ক আছে? এই ভয়ে তার হৃৎপিণ্ড ধুকপুকানি বেড়ে গেছে। আলিশবাকে ডাকলো, আরবের আম্মু একটু পানি দাও তো। দুপুর থেকে ঝুম বৃষ্টি। প্রকৃতিতে হেমন্ত হলেও আবহাওয়া যেন গ্রীষ্ম আর বর্ষাকালের মতন। হয় কাঠফাটা রোদ, নয়তো বর্ষাকালের মতন চলতে থাকে মুষলধারে প্রবল বর্ষণ। পৈশী এখন স্কুলে থেকে বাসায় ফেরেনি সে। এদিকে ঘড়ির কাঁটায় 2টা বাজতে চলল। প্রিয়া মেয়ের ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠল। অসময়ে বৃষ্টি আসবে কিভাবে? যাওয়ার সময় কড়া রোদ বেরিয়েছে, তাই ছাতাও নেয়নি সাথে। বাসায় তার পাপাও নেই। দুশ্চিন্তায় মাথায় হাত দিয়ে বসে আছে। তখনই আগমন হলো আরাবের। তার ছোট মাকে এত চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কী হয়েছে ছোট আম্মু? প্রিয়া আরাবকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। চট করে বলে উঠল, বাবাজি, তুমি পৌশীর স্কুলে যেতে পারবে? ও তো স্কুলে যাওয়ার সময় ছাতা নিয়ে যায়নি। ভালো কাজে যাচ্ছ, তাই তো দ্রুত ছুটে এলাম। আরাব বিনা বাক্যে রাজি হলো। যেভাবে ফিরে এলো সেভাবেই আবার বেরিয়ে পড়ল। বাইকে বসতে মনে পড়লো তার রেইনকোট লাগবে, আর পৌষানির জন্য একটা ছাতা। অবশেষে বলার আগেই প্রিয়া ছাতা নিয়ে বেরিয়ে এলো। পাশে আরিফার হাতে তার রেইনকোট। মৃদু হেসে বলে উঠল। বলার আগেই দেখি দুইজন হাজির। প্রিয়া মৃদু হাসল। আলিশবার ছেলেকে টিপ্পানি মারল। আরে মজা করছে তোমার সাথে, তুমি যাও তো বাবাজি। আরাব কিঞ্চিত অবাক। ভালো কাজ মানে? আমি কি কোনো কাজ করি না? প্রিয়া আরাবকে থামালো। আরাব যেতেই দুইজন হেসে উঠল। ফোড়ত ফোড়ত শব্দ করে নিঃশব্দ ছাড়ল প্রিয়া। আপু, আর একটু হলে তোমার ছেলে রেগে যেত কিন্তু। সারাক্ষণই তো সাপ বেজির মতো লেগে থাকে সে আর পৌশী। এখন তোমার ছেলের মুড ঠিক আছে, তাই এক কথায় রাজি হয়েছে। আলিশবা হাসল। প্রিয়ার কাঁধে হাত রেখে জবাব দিল, আপু, তাই যেন হয়। আরে না রে, পৌষ মাসের বেলায় একদমই লাগবে না। সেগুলো সবার সামনে দেখায় না, সবাই লোক দেখানো।
ঘরে বসে টিভি বন্ধ রেখে আরিবা জবাব দিল। কি নিয়ে কথা বলছো ছোট আম্মু? আরিফা ধমক দিল, ছোট মানুষ সব কিছুতে নাক গলাতে হবে তোর? আরিফা মনে মনে ফুঁসে উঠল। সে কিসের ছোট? তার বয়স তো পশিয়াপুর থেকে মাত্র 2 বছরের কম, তাও নাকি সে ছোট? তার থেকে সব কথাই লুকিয়ে যায়। মুড আচমকাই খারাপ হলো তার। পূর্ণি হতাশ হলো আরিবার কাণ্ডে, মলিন গলায় বলল, কি হয়েছে আপু, গাল ফোলালে কেন? আম্মু তো আমাকেও সবকিছু বলে না, তখন কি আমি গাল ফোলাই নাকি তোমার মতো? আরিবা ভ্রুকুঞ্চন করল মুহূর্তেই। 10 বছরের পুস্কি মেয়ে নিজে তার তুলনা করে, কি সাংঘাতিক ব্যাপার। ঝুম বৃষ্টিতে ক্লাস বন্ধ দীর্ঘ 30 মিনিট ধরে। অন্ধকার আর বৃষ্টির তাণ্ডবে ক্লাসের সবাইকে ছুটি দিয়েছে। এই সুযোগ লুফে নিয়েছে ক্লাসের ছাত্রছাত্রীরাও। বারান্দায় গোল হয়ে দাঁড়িয়েছে, কেউ বৃষ্টি দেখছে, আবার কেউ বৃষ্টির পানি নিয়ে জলকলি খেলছে। এর ব্যতিক্রম নয় পৌষীয়। সাফা আর তার আরেক বান্ধবী তিতলিকে নিয়ে জলকলি খেলায় মেতেছে সে। তাদের সাথে ক্লাসের আরও 2 জন ছেলে বন্ধু আছে, পার্থ আর শারিফ। একে অপরের সাথে খুনসুটিতে মত্ত তার 5 জন। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এরই মাঝে আগমন ঘটে আরাফের। সামনে এগিয়ে যাচ্ছে পৌষীকে ডাকার জন্য। তারই মাঝে ঘটে যায় সবচেয়ে বড় অঘটন। আরাফ আর তিতলির মাঝে হুট করে ধাক্কা লাগে। তিতলি যখন দরজা ভেতর থেকে বের হয়ে যাচ্ছিল, তখন আরাফ বাহিরে দাঁড়ানো। তিতলি তাল সামলাতে না পেরে নিচে গিয়ে পড়ে, কিন্তু আরাফ তখন রেইনকোটের 2 পকেটে 2 হাত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। তিতলির হাত মুষ্টিবদ্ধ, পানি গিয়ে পড়ে আরাফের জুতোয় মাঝে। আরাফ বিরক্তিতে ভুরু কুঁচকালো, কিন্তু তিতলি হা হয়ে গেছে আরাফকে দেখে। আহ, তার ক্রাশ বয় আজ নিজেই ধরা দিয়েছে। এত হ্যান্ডসাম হয় কোনো পুরুষ মানুষ, তার তো মাথা ভনভন করছে। এর আগে কখনো সে কয়েকবার পৌষণীকে বলতে গিয়েও বলতে পারেনি লজ্জায়। তার ক্রমশ ক্রাশ বয়কে দেখানোর জন্যই। 1 বছর আগে সে রাস্তা দেখেছিল একবার আরাফকে। সেই থেকেই এই পাষণ্ড লোককে মন দিয়ে বসে আছে। মোবাইল নাম্বারে কল দিলেও রিসিভ করে না, তার নাম্বারগুলো ব্লক করে দেয়। কত নিষ্ঠুর পুরুষ। কিন্তু আজ অন্যরকম এক দিনের শুরু হলো তার। কত সুন্দর বৃষ্টিময় দিনে রোম্যান্টিক মোমেন্ট। ইস, এমন একটা মুহূর্ত সে ক্যামেরা বন্দি করতে পারল না, তার জন্য আক্ষেপে পড়ল। আরাফ তখনও ভ্রুকুঞ্চন করে আসছে। রুক্ষ ভাষায় তিতলিকে জিজ্ঞেস করল, পৈশী কোথায়? পৈশী তখন টেবিলের নিচ থেকে কিঞ্চিত নিচের মাথা বের করে জবাব দিল, এই তো আমি এখানে। আমাকে নিতে এসেছো আরাফ ভাই? চক্ষুদয় গেল গোল গোল করে তাকিয়ে আছে আরাফ। চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে হওয়ার উপক্রম। বেঞ্চের নিচে 2 বেনুনি পাকানো আর গলায় সাদা স্কার্ফ ঝুলিয়ে বসে আছে তাদের ঘরের আদরের দুরালি। আরাফের মুখের কোণে হাসি। সে পিটপিট করে হাসল। এই মেয়ে নাকি তাকে সামলাবে, অথচ এই মেয়েকে সামলাতে সামলাতে অর্ধেক জীবনই পার হয়ে যাবে তার। মাথামোটা একটা। কবে বড় হবে এই মেয়ে? সে জবাবেই বলল, জলদি বের হ, বাস যেতে হবে। পৌষী আরাফকে দেখে খুশিতে গদগদ হয়ে গেল। বেঞ্চের নিচ থেকে দ্রুত বেরিয়ে এলো। আরাফ শুধু পৈশীর কাজই দেখছে না, পৈশী নিজের গায়ের লেগে থাকা ময়লা ঝেড়ে ফেলল। আরাফের কাছে এসে বলল, চলো আরাফ ভাই। তেতলি বোকার মতো দাঁড়িয়ে আছে। তার সাথে আরাফ হাই হ্যালো করেনি। কি অদ্ভুত লোক। সে চোখ মুখ কুঁচকে রাখল। পৈশী তাকে বাই বলে চলে গেল। সাফা পার্থের সাথে বেরোলো। তেতলি তা কখনো ঠায় দাঁড়িয়ে আছে। আরাফ বাইক স্টার্ট দিয়ে পৌশী পেছনে গিয়ে বসল। রেইনকোট সামান্য কাপড় ধরে বসেছে সে। আরাফ চেঁচিয়ে উঠল, তুমুল বৃষ্টি নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। দুপুরে খাবার এখনও পেটে পড়েনি। খিদেই পেট শোষো করছে। কিন্তু যাওয়ার সময় যদি তোর গাফিলতির জন্য কোনো দুর্ঘটনা হয়, আমি তোকে হাসপাতালে না নিয়ে এই পচা ডোবায় ফেলে মাজবো কিন্তু। পৈশী অবাক হলো, সে আবার কি করছে? তাই জবাব দিল ধীর গলায়, এত চেঁচাচ্ছ কেন? আমি আবার কি করলাম? তুই কিছু করিসনি, তাহলে শক্ত করে আমাকে ধরিস না কি জন্য? আশ্চর্য তো, আমি তো শক্ত করেই তোমাকে রেইনকোট ধরলাম। আবার কি ধরবো শক্ত করে? আরাফ পেছন থেকে পৈশীর এক হাত টেনে তার কাঁধে আর অন্য হাত কোমরে পেঁচিয়ে রাখল। পৈশী ফের অবাক হলো, এভাবে ধরতে হবে কেন? আগে তো ভালোই ছিল। উসখুস করলো কিছু সময়, কিন্তু আরাফ ভ্রুক্ষেপহীন। সে বাইক স্টার্ট দিল। কিছু দূর যেতে স্পিড ব্রেক এলো সামনে। গতি কমা থেকে উল্টো পৈশী তীব্রভাবে বাড়ি খেলো আরাফের কাঁধের সাথে। সে নাক ধরে আসছে। আরাফের বাইক থামলো। অস্থির হয়ে বাইক থেকে নেমে পৈশী নাক ধরে দেখল সিরিয়াস কিছু কিনা, কিন্তু বেশি সিরিয়াস নয় দেখে তাকে শান্ত হলো। সামনে ফার্মেসি থেকে পৌশীকে সামনে নিতে চাইল, কিন্তু সে রাজি হলো না। আরাফ তাকে বসিয়ে রেখে নিজেই গেল দোকানে। কিছু ব্যথার ওষুধ নিয়ে ফিরছে। আচমকাই দেখা হলো তার ভার্সিটির আরেকজন ছেলের সাথে। তাকে দেখে কাছে এসে কথা বলল। কুশলী জিজ্ঞেস করলো। সে বলে উঠল,
তোর বাইকে মেয়েটাকে রে আরাফ? আরাপ চল শক্ত করলো মুহূর্তেই। সে এক পলক পৈশানির দিকে দেখল। মেয়েটা তখন নাক ধরে আছে। আরাপ কিছুক্ষণ রুক্ষ ভাষায় জবাব দিল, আমার কাজিন। কেন? সাফওয়ানের চোখে মুখে উচ্ছ্বাস উপচে পড়ল তখন। অতি খুশিতে হুট করেই যেন লাফিয়ে উঠল তার বক্ষস্থল। ফের বলে উঠল, ভালোই তো। আরাপ চোখ মুখ কুঁচকে জবাব দিল, কিসের ভালো? সাফওয়ান উপচে পড়া হাসি দিয়ে ফের জবাব দিল, তোর কাজিনকে সামলে রাখিস কিন্তু। সেটা তুই না বললেও রাখবো, আসছি। সাফওয়ান ঠোঁট কামড়ে হাসল। আর তৃষ্ণার্ত চাহনি তখন পৌষানের দিকে নিবদ্ধ। অথচ পৈশী এবার সম্পর্কে সম্পূর্ণ বেখবর। ঘরের ভিতর স্থূলকাণ্ড। নাজমা সবাইকে ডেকে ডেকে তাড়া দিচ্ছে প্রতি মুহূর্তে। আজ তার বাবার বাড়িতে নেমন্তন্ন পড়ছে পুরো পরিবারের। তার বড় ভাই মেয়ের ঘরে নাতনি এসছে। তার ভাতিজি প্রথমবার নাতনি হলো। তার বড় মাই হলো বড় নানা। সেই খুশিতে বিশাল আয়োজন চলছে তার বাবার বাড়িতে। তাকে রাতের বেলায় মুঠোফোনে দাওয়াত দিয়েছিল। এখন আনন্দের মাঝে তার বড্ড আফসোস হলো। আক্ষেপের সুরে তুলে নিয়ে নিজ মনে আওড়ালো, তার ঘরে তো নাতি নাতনি আছে, কিন্তু সে কখনো বড় দাদু হবে? সে গৌরবকে ডাকলো, দেখলি বাপ, আমার বড় ভাই বড় নানু হয়ে গেল, কিন্তু আমার কপাল দেখ, আমার এত নাতি নাতনি, কিন্তু আমি কখন বড় দাদু হব? গৌরব মায়ের কথায় থ হয়ে গেল। তার মা কী সব আবল তাবল বকছে। বুড়ো বয়সে পাগল টাগল হয়ে গেল নাকি? সে নিজ মনে হাই হাই করলো। মায়ের কথা জবাব দিল হাসতে হাসতে, আম্মা কি বলো এগুলো? তোমার নাতনি এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, আর পৌষী এখনও পিচ্ছি। এত তাড়াতাড়ি ওদের বিয়ে হবে না মা। তার উপরে তোমার নাতনি এখনও বেকার। তোমার ছোট ছেলে বেকার, ছেলের কাছে বিয়ে দেবে না, বুঝছো? নাজমা তেতে উঠল, কিসির বিয়ে দিবি আবার? ছোটবেলায় তো বিয়ে দিলি, এখন আবার বিয়ে শাদী লাগবো নাকি? দুজন এক লগে থাকলে তো হয়। গৌরব জিব্বা কামড় দিল, মাথা দুলিয়ে জবাবে বলল, কি যে বড় না, ছোটবেলায় মজার ছলে ওদের কলেমা পড়েছে। ওটা কি আর এখন বিয়ে হবে? দুইজন বিয়ের সম্পর্কে অজ্ঞাত। ওরা তো জানেই না বিয়ে তখন কি। বিয়ে যেমনি দিস, মজা করে কর আর সত্যি করে কর, ওটা বিয়েই ছিল। তখন দুজনে তো হাসতে হাসতে কবুল বলেছিল। মা তখন দুইজনে পিচ্ছি, একজনের 8 বছর, একজনের 5 বছর। বিয়ে কি সেটা আর বুঝতে নাকি? তাই মজাই মজাই জবাব দিয়েছিল। কিন্তু এখন কি তাদের বলা উচিত না? মা এখনও সেই সময় আসেনি, আরও 5-6 বছর পর তাদেরকে বলবো। এত জলদি বলবো সমস্যা হবে। এতদিন আমি বাঁচব? তোর বাপটাও নরম হয়ে গেছে, কোন দিন মরে টরে যায় ঠিক নাই। আমাদের বেঁচে থাকা অবস্থায় ওদের সংসার দেখাবি না বাপ। গৌরবের চোখ ছলছল। মায়ের মুখে মরণের কথা শুনে তার বুকটা ধুক করছে। কষ্ট হচ্ছে তা ভাবতে, কিন্তু সে নিরুপায়। পৌষীটা এখনও ছোট, আর একটা অপ্রাপ্তবয়স্ক। তার উপরে দুইজনকে মানবে কিনা তাও সন্দেহ। কেমনে কী হবে তার মাথায় আসছে না। তবুও মায়ের কথায় সান্ত্বনার বাণী ছুড়ল, আচ্ছা দেখি কি করা যায়। এখন জলদি তৈরি হয়ে নাও, আবার দেরি হয়ে যাবে। নাজমা কিঞ্চিত হাসল, তবে ছেলের কথায় সন্তুষ্ট নন। তাকে কিছু করতে হবে। সুযোগের অপেক্ষায় রইল সে। বসার ঘর তৈরি হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সবাই। আরিফা পূর্ণ স্কুল থেকে দাঁড়িয়েছে, তার নিচে নেমে পড়ছে আগে আগেই, কিন্তু পৈশী এখনও ফেরেনি। সৌরভ নিচে গাড়ি বের করছে। গৌরব মালপত্র নিয়ে নিচে গেছে একটু আগে। প্রিয়া এরই মাঝেই বলে উঠল, পৌষী তো এখনো ফেরেনি, সে তো বাসায় একা থাকবে, আমাদের জলদি ফিরতে হবে তাহলে। প্রিয়ার কথায় নাজমা তেতে উঠলেন। কঠিন গলায় জবাব দিল, তোমাদের ফিরতে হবে কেন? আরাফ তো আছেই, সে পৌষীকে দেখবে। আরাফের কাছে পৌষীর জন্য খাবার পাঠিয়ে দেব। প্রিয়া তপ্ত খেল, কিন্তু পৈশী আর আপ দুইজনেই এখনও ছোট, এত জলদি এদেরকে কাছে রাখা ঠিক না। সে চিন্তায় অস্থির হয়ে গেল। নরম সুরে বলল, কিন্তু আম্মা, ওরা তো এখনো ছোট। কিসের ছোট? সমস্যা নাই, একটু একটু করে কাছে আসতে দাও, দুজনের মাঝেই দূরত্ব কমাও। নাজমার কথাগুলো প্রিয়ার পছন্দ হলো না। ওদের সম্পর্ক ঠিক করার মতো বয়স তাদের এখনও হয়নি, যথেষ্ট কম। এখন জলদি কাছে আসা মানে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা। সে ফের কিছু বলতে চাইল। আলিশ বা ইশারে থেকে চুপ হতে বলল। প্রিয়া বুঝতে পারল কি বলতে চাই। তার শাশুড়ি যত সহজ ভাবছে তত সহজ নয় এসব কিছু। এর ভুক্তভোগী সে নিজেই। মন খারাপ নিয়ে সে গাড়িতে বসল। নিজের মনে পড়ে আছে তার মেয়েটার কাছে। কখন বাসায় ফিরবে সে চিন্তায়। দুপুরের তেজ কিছুটা কমতেই পৈশী বাসায় এসে ফিরল। আকাশে ছিল ঝকঝকে পরিষ্কার, বৃষ্টির ছিটে ফোটাও নেই কোথায়। তাই তো নির্বিঘ্নে বাসায় ফিরে এসছে। কিন্তু বাসায় এসে প্রথম ঝটকা খেল। দরজার মাঝে বেশ বড়সড় তারা ঝুলছে। কাল রাত বলতে শুনছে সবাই তো দাদুর বাড়িতেই যাবে।
কিন্তু তার মা তাকে নিয়ে যায়নি, স্কুল মিস দিয়ে কোথাও নিয়ে যায় না। তার মন খারাপ হলো। মন খারাপ হলে সোজা ছাদে গিয়ে ওঠে। আজও তাই করলো। ছাদের বেঞ্চিতে বসে আছে, ফুল আর প্রজাপতির সাথে গল্প করছে পৈশী। দুষ্টু প্রজাপতি তার হাতেই ধরাই দিচ্ছে না। সে নিজ মনে কঠিন প্রতিজ্ঞা করলো, আজ প্রজাপতি ধরেই ছাড়বে, যেভাবেই হোক। প্রজাপতি ধরতেই এত মনোযোগী হলো, বাসায় যাওয়ার কথা বেলুম ভুলেই বসল সে। কত সময় পেরিয়েছে তাও জানা নেই। সহসায় আরাব বিদ্যুৎ গতিতে এসে পৌশীকে দাঁড় করিয়ে কষে একটা চড় মারল। আচমকা পৌশী চড় খেয়ে হতভম্ব। সে কিছুই বুঝে উঠতে পারছে না। ছলছল চোখে তাকালো আরাফের দিকে। আরাব ভাই তার গায়ে হাত তুলছে। তার তো এমনিতেই মন খারাপ, তার উপরে আরাবও তাকে চড় মারল। সে মুখে কিছু না বললে ছুটে চলল বাসার দিকে। তার পিছু পিছু নেমে পড়ল আরাবও। কিন্তু পৈশী তখন ধরাছোঁয়ার বাইরে। দ্রুতই ছুটে এলো আরাবও। তার আগে শব্দ করে পৈশী নিজের রুমের দরজা বন্ধ করে দিল। আরাব বার কয়েক দরজায় করাঘাত করতে গেল, কিন্তু ফলাফল শূন্য। পৈশী দরজা খুলল না। আরাব ভয় পেল ভীষণ। দুপুর থেকেই পৈশী অদ্ভুত, এখনও পেটে দানাপানাও পড়েনি। ঘড়ির কাঁটা 4টা বাজতে চলল। পেটে খিদে নিয়ে এভাবে কখনো বসে থাকে আসে মেয়েটা। সে দরজায় দাঁড়িয়ে নরম সুরে ডাকল, পৈশী, আমার কথাটা শোন। দেখ, আমি ইচ্ছে করে মারিনি, মাত্রা গরম হয়ে গেছিল তখন। তুই জানিস, তোকে দীর্ঘ 1.5 ঘন্টা ধরে খুঁজতে খুঁজতে আমি অস্থির হয়ে গেছি। সেই দুপুরে দরজায় এসে দেখি তুই এখনও ফিরিসনি। তাই স্কুলে ছুটে গেলাম তোকে নিয়ে আসার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখি স্কুল পুরো খালি, সবার ছুটে গেছে, তুই নেই। তাই তোর বান্ধবীদের বাসায় গিয়েছি তোকে খুঁজতে। পথে ঘাটে সব জায়গায় খুঁজেছি। তারপর বাড়িতে দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সে বলল তুই ফিরেছিস আরও 1.5 ঘন্টা আগে। আমার মাথায় তখন এত গরম হলো, কিন্তু বাসায় এসে দেখি দরজার সামনে তুই নেই। সব ভাড়াটাকে জিজ্ঞেস করলাম। শেষে একজন বলল তোকে ছাদে উঠতে দেখছে। তুই ভাব একবার, তোকে পাগলের মতো কতবার খুঁজেছি আমি। প্লিজ মাফ করে দেন একবার, আমার ভুল হয়ে গেছে। পৈশী সারা সপ্তাহ পাওয়া গেল না। আর ফের বলে উঠল, আচ্ছা আমি তোকে থাপ্পড় মেরেছি তো, যা তুই আমাকে একটা থাপ্পড় মেরে শোধ করে নিস। তাও বেরিয়ে আয়, জলদি খেয়ে নে, আমি তোর জন্য খাবার গরম করে আনছি। পৈশী নাক টেনে যাচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। আরাব তাকে কেন মারল? সে কি জানতো নাকি তার আরাব ভাই তাকে খুঁজে বেড়াচ্ছে? সে তো তালা বন্ধ থেকে ছাদে গিয়েছিল, নয়তো কখনো এই সময় ছাদে যেত না। দুপুরে সে কখনো তার খিদে পেয়েছিল, এখনও তো পেট শোষো করছে খিদে। বাইরে থেকে ফের একবার আরাবের বলা বাক্য ভেসে এলো, দেখ পৌষ মাস, আমি কান ধরছি, তাও বের হ। আরাব 2 কানের 2 হাত দিয়ে সত্যি সত্যি দাঁড়িয়েছে। পৈশী নিজের মুঠোফোনের ক্যামেরা অন করলো চটজলদি। দরজা খুলে কয়েকখানা ছবি তুলে নিল আরাবের। পৈশীর এমন অদ্ভুত আচরণ দেখে আরাব ভেবাচাকা খেল, কিন্তু মুখ খুলে দ্বিতীয় কোনো বাক্য বিনিময় করল না। আবার যদি এই মেয়ে রেগে যায় তখন আর রক্ষে নেই। পৈশী নিঃশব্দে হেঁটে খাবার টেবিলে বসলো। আরাব শুধু হা করে পৌঁছানির কাজ দেখছে। খাওয়া শেষে নিজের রুমের দিকে পা বাড়ানো মাত্রই আরাব তার সামনে পথ আটকে দাঁড়ালো। শান্ত গলায় বলে উঠল, তুই এখন আবার রেগে আসছো? পৌশিক কিঞ্চিত অবাক হলো। আরাব সবার সামনে তুমি বললেও সবার পেছনে কিন্তু তুই ডাকে, তাহলে এখন তুমি ডাকছে কেন? সে অবিশ্বাস্য নজরে তাকালো আরাফের দিকে। আরাফের চাহনি কেমন যেন অদ্ভুত ঠেকল। তার ছোট্ট মাথায় বুঝতে পারল না এই চাহনিতে কী ছিল। সে পায়ের কদম বাড়ালো নিজের রুমের দিকে। পেছন থেকে আরাব আবার বলে উঠল, সরি পৌষমাস, আর কখনো এমন হবে না। পৈশী নিজের মাথায় কিঞ্চিত জড়িয়ে জবাব বলল, আরাফ হাসল নির্ভীতে। পৈশী না দাঁড়িয়ে নিজের গন্তব্যে ছুটে গেল। রুমে আসতে দেখলো তার মুঠোফোনে কম্পিত হচ্ছে। স্ক্রিনে অপরিচিত নাম্বার ভেসে আসছে। কিছুটা অবাক হলো। রিসিভ করতেই তক্তা খেল সে। পৈশীর মুখে হাসি ফুটল। এত সময় তো চুপসে যাওয়া আঙ্গুরের মতো মুখ করে রেখেছিল। তার আরাব ভাই আজকে বেশ জব্দ করছে সে। কিন্তু ফোনের ওপাশে তিতলির কথা শুনে মুখ টিপলে হাসলো। তিতলি তাকে নিচে যেতে বলল। নিচে যাওয়ার বায়নায় আসতেই সে উল্টো আবদার করে বসল। তার বাসা খালি আছে, চাইলে সে উপরে আসতে পারে। তিতলি খুশিতে ডগমগে উঠল। এখন মেঘনা চাইতেই জল, সে তো অবশ্যই আসবে। 3 মিনিটের বাদেই বাসার কলিং বেল বাজল। আরাব ওঠার আগেই পৈশীকে দরজা খুলে দিয়েছে। বসার ঘর থেকে আরাব সজাগ দৃষ্টি ফেলল। বোঝার চেষ্টা করলো দরজার সামনে পৈশী কার সাথে হেসে হেসে মাথা দুলিয়ে কথা বলছে। পৈশী তিতলিকে নিয়ে বাসায় প্রবেশ করলো। সোফায় বসে আরাবকে হলদোল নেই। তার পূর্ণ মনোযোগ তখন টিভির স্ক্রিনে। সে ফুটবল খেলা দেখছে। ব্রাজিল আর্জেন্টিনা বাঁচা মরার লড়াই চলছে পুরোদমে। তিতলি এসে আশাহত হলো। তাকে একটু তাকিয়ে না দেখল না। সে কি সুন্দর করে সেজেগুজে এসছে, গায়ের কালো জামা পরছে। সে পৈশীর কাছে শুনছে
আরবের প্রিয় রং কালো। সেই থেকে তার নিজের প্রিয় রং কালো। সব কিছু সে কালো রঙের কিনে রাখে। জামা থেকে শুরু করে তার বিছানাও সে কালো রঙে রেখেছে। কিন্তু আশাহত হলেও সে হাল ছাড়ল না। আরাফের অ্যাটেনশন তার চাই। আরাফের পাশের সোফায় গিয়ে বসলো। খোলার দৃষ্টি দিয়ে বলল। আরাফ জবাব দিল না, ফিরে তাকালো। গভীর মুখের টিভির দিকে নিজের নজর দিয়ে আসছে। তিতলি ফের কিছু বলতে চাইলো, তার আগে পৈশী সজোরে আওয়াজ দিল ড্রয়িং রুম থেকে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা চলছে বুঝি? আচ্ছা, আপনি কোন দল করেন আরাব ভাই? আর্জেন্টিনা? তিতলির মুখে তখন খুশি উপচে পড়ছে। হুট করে বলে উঠল, জানেন, আমিও আর্জেন্টিনা। আরাফের মুখের রং পরিবর্তন হয়ে গেল মুহূর্তে। টিভি বন্ধ করে সোফা ছেড়ে উঠল সে। দ্রুতই প্রস্থান করল সেই জায়গাতেও। তিতলি হতভম্ব পুরো। সে কি কোনো অন্যায় করলো নাকি? ভালো কথাই তো বলছিল। আরাফের চলে যাওয়ার দিকে তাকাল হতাশ মুখে। পৈশী এক বাটি পপকর্ন নিয়ে এলো। দুইজন মিলে খাবে আর গল্প করলে। একসাথে দুজন অ্যানিমেশন মুভিও দেখবে। পুনরায় টিভি অন করলো। পাশে রাখা পপকর্নের বাটি মুঠো ভরে দুইজন নিল মাত্রই। আচমকাই পাশের সোফায় দপ করে শব্দ হলো। হুট করে এসে আরাফ পৈশীর পাশে বসছে। পপকর্নের বাটি নিচের দিকে টেনে নিয়ে মুখ ভুট দিয়েছে সে। পৈশী মুখ কুঁচকে তাকালো। চোখ তার অগ্নিবর্ষণ হচ্ছে যেন। কত কষ্ট করে 1 ঘন্টার সময় নিয়ে পপকর্নগুলো ভেজে এনেছে সে। আরাফকে বলেছিল পপকর্ন ভেজে দিতে, অথচ সে সরাসরি বলছে পারবে না। এখন তার পপকর্ন খেয়ে নিচ্ছে। পৈশী রাগের ছোট্ট করে বলে ওঠে, আমার পপকর্ন খাচ্ছ কেন? কোন সাহসে? আরাফ দায়সারাভাবে জবাব দেয়, তোর পপকর্ন নাম লেখা আছে দেখ তো। আমার পপকর্ন খাচ্ছ কোন সাহসে আরাব ভাই? কপিত গলায় বলে উঠল পৈশী। আরাফ হেলতোল নেই। সে শব্দ করে চিবিয়ে পপকর্ন খেয়ে যাচ্ছে। কথায় না পেরে আরাফ হাত চেপে ধরল পৈশীর। তার হাতে পপকর্নগুলো নেওয়ার জন্য নিজের হাত দিয়ে বল প্রয়োগ করলো, কিন্তু বরাবরই ব্যর্থ হলো সে। তখন আরাফ এক ভুরু কুঁচকে ধরল পৈশীর দিকে। চুকচুক করে শব্দ তুলে ইশারায় বলে উঠল, আহারে বেচারি। পৈশী তেতে উঠল ফের। নিজের মুখ দিয়ে লালা বের করতেই আরাফের হাতের ওপর মুখ বসালো। কিন্তু আরাফ ভ্রুক্ষেপহীন। সে পৈশীর ওড়না টেনে নিজের হাতের থুতি মুছে বাকি পপকর্নগুলো মুখে পুরে নিল। পৈশী অবাক হলো, মুখ বাঁকিয়ে বলল, কি খবিস তুমি? থুথু মেশানো পপকর্ন খেয়ে নিলে? জবাব না দিয়ে বিনিময়ে আরাফ মুখ টিপে হাসল শুধু। পৈশী ভেংসি কাটল রাগে। পাশে বসা তিতলি হা হয়ে আসছে এদের ঝগড়া দেখে। তবে মনে মনে বেশ রাগ হলো পৈশীর ওপর। সে কেন আরাফের এত কাছে বসছে? একটু দূরে বসতো। আরাফের হাতে কেন সে ঠোঁট ছোয়ালো? বিষয়টা তার বেশ ভাবালো। শেষে নিজের বিস্ময় ধরে রাখতে না পেরে বলে উঠল, পৌশী, তুই আরাফ ভাইয়ের হাতে থুথু ছিটালি কেন? পৈশী চকিতে ঘাড় ঘোরালো। ভ্রুদয় কুঁচকে তাকে বিদ্রুপ সুর তুলে মুখে, তোর আরাব ভাই? সেটা আবার কখন হলো? আকস্মিক আশা এমন প্রশ্নে থমতে গেল। আমতামতা করে বলল, তোর ভাই আমারও ভাই। পাশে থাকা আরাফ যেন মোক্ষম সুযোগ পেল কথা বলার। হুট করে উত্তর দিল তিত্তির, আমি অন্য কারো ভাই নই, শুধু আরাবির ভাই। আমার একটাই বোন শুধু, আর পৈশী বোন বলে তো মানি না, তাই সে আমার বোন একদমই নয়। মানবে কেন? তুমি হিংসুটে একটা, অথচ আমার বানানো পপকর্ন খাও। তা তো খাবই। তোর সব কিছুতেই সবার আগে আমার অধিকার। চট জলদি। আরবও জবাব দিল পৌশী। তিতলি ফের অবাক হলো। এরাই ঝগড়াই করছে শুধু। তার মতো জলজান্ত একজন মানুষ পাশে বসে আছে, অথচ তাদের কোনো হুঁশ নেই। সে গলা খাকড়ি দিয়ে মনোযোগের চেষ্টা করলো, কিন্তু বরাবরই ব্যর্থ হলো সে। পৈশী আরাবের ঝগড়া চলমান তখনও। নিজেকে আক্ষেপের সুর তুলল। সে কেন পৈশী হলো না? দুইজন এমন খুনসুটি তার বুকে কাটার মতো বিদ্ধ। সে পৈশীকে ডাকল, আমি চলে যাব পৈশী। তড়াক করে জবাব এলো পৈশীর, একদমই না। পৈশী আরাবের পাশ থেকে উঠে দাঁড়ালো। পপকর্নের বাটি নিজের হাতে রেখে তিতলিকে বলল, রুমে চল, এখানে আর বসবো না। এখানে একটু পেটুক বসে আছে। মনে হয় তোর রুম আমি চিনি না। না, তোর রুমে যেতে পারবো না। তোর জবাব এলো আরাব। পৈশী ভাবতে পারে না মানুষে তো স্যাঁচটা কেমনে হয়। এই জন্যই সে আরাবকে দেখতে পারে না। তার সব কিছুতে ভাগ বসাবে। নির্লজ্জ একটা। নিজ মনে কিছু গালিও ছুড়ল, অথচ আরাব নির্লিপ্ত। মুখ টিপে হাসছে তখনও।
রাগে গজগজ করে পৈশি নিজের রুমে ঢুকলো। আরাপ টিভি বন্ধ করে সে নিজের প্রস্থান করলো। তেতলি আফসোসে পড়লো আরও একবার। রাত বাড়ল। তেতলি বাড়ি চলে গেছে। পুরো বাসায় আরাপ পৈশি ছাড়া আর কেউ নেই। শুনশান নীরবতায় আচ্ছন্ন বিরাজমান বাড়ি জুড়ে। রাত 8টার দিকে ফোন করলো গৌরবে। তার বড় মা হাসপাতালে, হঠাৎ স্ট্রোক করে তারা বাড়িতে আসতে দেরি হতে পারে, তবে বাড়ি ফিরবে চিন্তা করতে নিষেধ করলো দুইজনকে। আরাবকে আরও বলল পৈশির খেয়াল রাখতে ভালো মতো। আরাবও সান্ত্বনা দিল চিন্তা না করতে, সে পৈশিকে দেখবে। আরাব বসার রুমে বসে আছে। পৈশি ভয়ে নিজের রুমের দরজা লাগায়নি পর্যন্ত। সে কিছুটা ভয় পাচ্ছে। শূন্য বসে তাদের কেমন যেন দমবন্ধ লাগছে। তার ভূতভীতিন আছে ভীষণ। আগে নিজের রুমে একা থাকলেও বসার জন্য মানুষ গিজগিজ করত। মাঝে মাঝে তার সাথে আরিবা কিংবা পূর্ণি থাকতো, কিন্তু আজ এত বড় বাড়িতে সে একা কিভাবে থাকবে? রাত 10টা ঘরে, অথচ কারোর আসার নাম নেই। পৈশির খিদে পেল। আরাব এসে ডাকলো তাকে, চল খেয়ে নিই আমরা, পাপারাও আসতে দেরি হবে। পৈশির মন খারাপ হলো। এরপর একা রাতে কীভাবে থাকবে? আরাব তার দুশ্চিন্তা দূর করতে ফের বলল, ভয় পেও না, পাপারা না আসা পর্যন্ত আমি বসার ঘরেই থাকব। পৈশি রাগে তাকালো না। আরাব তার উপর শুধু সুপ্ত রাগ এখনও আছে, অথচ আরাব তির্যক দৃষ্টি তার উপর। এত পাশে তার মতো মতো করে পাহারাদার বসে আছে, তাও এই মেয়ের ভয়ে কুচকে আছে, মাথা মোটা একটা। পৈশি নিশ্চপতা তাকে পোড়ালো। সে উঠে কিচেনে চলে গেল। তরকারি গরম করছে, ভাত রান্না করাই আছে। চুলে আগুনে জ্বালানো মাত্রই হঠাৎই পৈশি চিৎকার করে রুমে এলো। আরাব দ্রুত ছুটে এলো, কিন্তু যা দেখল তাতে চক্ষু চড়ক গাছ। অশ্মের দরজা খোলা। মেঝেতে পড়ে কোমরের পেছনে হাত রেখে এক পায়ে হাঁটু তুলে রেখেছে পৈশি, অন্য পা মেঝেতে মেলে রাখা। মুখে কিঞ্চিত গোংরানির মতো শব্দ হচ্ছে, কিন্তু হঠাৎই আরাবকে দেখে লজ্জায় গুটিয়ে গেল। গায়ে ওড়না নেই, দ্রুত নিজের চোল ছেড়ে দিল। আরাবের সাথে চোখে চোখ মেলাতে পারল না, তড়িগড়ি করে চোখ নামিয়ে রাখল। সি সি, কি লজ্জার বিষয়! অশ্রমে সে চিটপাটাং হয়ে পড়ে আছে, কোমরার পা দুটোই গেছে। উঠে দাঁড়ানোর চেষ্টা করছে অনবরত, কিন্তু বারবারই ব্যর্থ হলো সে। আরাব মুখে কিছুই বলল না। কাছে এসে চটজলদি কোলে তুলে নিল তাকে। পৈশির চোখ কোটর থেকে বেরিয়ে হওয়ার উপক্রম। কাঁপা কাঁপা গলায় বলল, তার সাথে বসলে সব ওর পেটে চলে যাবে। আমাকে নামিয়ে দাও, আমি হাঁটতে পারবো তো। আরাব টু শব্দও করল না। সে নিজের কাজেই ব্যস্ত। না পৈশির কথা শুনল, না জবাব দিল কিছু। চুপচাপ বিছানায় বসালো তাকে। পৈশি লজ্জায় মারংমা অবস্থা। ইচ্ছে করছে রুমের মেঝে দু ফাঁক করে ভেতরে ঢুকে যাক। তাকে আজই অশ্রমে কোমর ভেঙে পড়তে হলো। দুই চোখ নামিয়ে হাঁসফাঁস করছে। একবার থেকে নিশ্চয়ই আরাব ভাই তাকে নিয়ে মজা উড়াবে। মাথার মধ্যে কত শত দুশ্চিন্তা ভর করলো তার, অথচ আরাব তাকে সে কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে, কোথায় ব্যথা পেয়েছিস? সে কানেই শুনল না। আরাব তুড়ি বাঁচালো, কিঞ্চিত শব্দ করে বলে উঠল, পৌষমাস। পৌষির ধ্যান ভাঙল। আমতামতা করে বলে উঠল, কি কি? আরাব ফের বলে উঠল, কোথায় ব্যথা পেয়েছিস? পৈশি পায়ের কথা বললেও কোমর আর তার আশেপাশের কথা চেপে গেল, অথচ কোমরে সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে সে। বলে উঠল, পায়ে পেয়েছি। আর কোথাও পাসনি? পৈশি মাথা নাড়িয়ে জবাবে বলল, না। আরাব ফোড়ত করে নিঃশ্বাস ফেলল। আচ্ছা। সে চলে গেল কিচেনে। পৈশির ব্যথা কোকিয়ে উঠল আবারও। আরাব সামনে নিজের কোমরে হাত দেয়নি লজ্জায়, কিন্তু সারা রাত কীভাবে থাকবে এই ব্যথা নিয়ে? বসতেও কষ্ট হচ্ছে। কিছু সময় বাদে আরাব পেইন কিলার নিয়ে এলো। পৈশির হাতে দিয়ে বলল, নে, এটা লাগিয়ে নে, আমি তরকারি গরম করছি, ভাত নিয়ে আসছি তোর জন্য। আরাব যতই পৌষ মাস পেইন কিলার লাগিয়ে নিল কোমরে মাঝে, হাত দিয়ে হালকা করে মালিশ করলো, কিন্তু অতটা ভালো লাগেনি, মালিশ করতে পারলো না। আরাব দরজার পাশে দাঁড়িয়ে সবই দেখলো, কিন্তু তার কিছুই করার নেই। এখন বললে মেয়েটা আরও বেশি লজ্জা পাবে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছু সময়। এরপর ভাত নিয়ে এলো পৈশির রুমে। পৈশি বলে উঠল, আমার খিদে নেই, খাবো না। অল্প করে হলেও খেয়ে নে, তোর ওষুধ খেতে হবে, যদি ব্যথা না কমে কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। জবাবে বলে উঠল আরাফ। পৈশি দ্বিরুক্তি করল না, তার হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না তার, তাই বলে উঠল, আমাকে খাইয়ে দাও। আরাফ নিজ মনে হাসল। সে নিজেতে খাইয়ে দেওয়ার জন্য এসছে। এরই মাঝে পৈশি নিজের বলছে। সে ভাত মাখিয়ে পৈশির মুখে ধরল। পৈশিও গপ গপ করে খেয়ে নিচ্ছে। পুরো প্লেট খালি হতেই আরাফ টিপনি মারল, তুই বললি ভাত খাবি না, এখন যে তোর প্লেটটাই খালি করে ফেললি। পৈশি লজ্জা পেল ভীষণ। ফের একবার লজ্জায় মুখ লালচে বর্ণ ধারণ করল। চোখ দুটো পিটপিট করে এদিক ওদিক তাকালো। তার দম বন্ধ করা অবস্থা তখন। নিঃশ্বাস আটকে যাচ্ছে যেন।
আরাপ বুঝতে পেরে রুম ছেড়ে বেরিয়ে এলো। পৈশি আটকে রাখা নিঃশ্বাস ছাড়ল পরে। আরাপ আবার ওষুধ নিয়ে রুমে প্রবেশ করলো। পানি ওষুধ দুটোই পৈশির দিকে এগিয়ে দিল। সেও হাতে নিয়ে খেয়ে নিল দ্রুতই। ঘুমানোর জন্য বলল। আরাপ বেরিয়ে গেল। পৈশির ভয় জেগে উঠল। এবার পেছন থেকে ডেকে আনলো। আরাব ভাই তুমি? ভয় পাস না, আমি বসার ঘরে আছি। পৈশি বলার আগেই আরাফি বলে উঠল। পৈশি খুশি হলো, ভয় কমল না তার। তবুও চুপটি চুপটি গুটি সুরে মেরেই বসে আছে। ঘড়ির কাঁটায় রাত 11টা ঘরে তখন। পাশে থাকা মোবাইল ফোনটা কম্পিত হলো তার। পৈশি রিসিভ করতে গিয়েই প্রিয়ার আতঙ্কিত গলার স্বর ভেসে এলো পাশ থেকে। কি করছিলি পৌশি? মাত্র ভাত খেয়ে উঠলাম। পরশিও জবাব দিল দ্রুতই। রাতে তো ফিরতে পারবো না আম্মুরা। তোর দাদাভাই মারা গেছে পৌশি, হাসপাতালে নিয়ে এসেও লাভ হয়নি। পৈশি ইন্নালিল্লাহি পড়তেই আতঙ্কিত হয়ে যাবে বলে। আম্মু, দাদা ভাইয়ের হঠাৎ করে কি হয়েছিল? তোর দাদাভাই আগেও অসুস্থ ছিল, তার হায়াত হয়তো এখানেই শেষ। তুই আরাবের সাথে সকালে আসিস তোর দাদাভাইকে দেখতে। তার দাদা ভাই মারা গেছে কথা শুনে পৈশি নিজের অসময়ে পড়ে যাওয়ার ঘটনা বেমালুম ভুলে গেছে। মায়ের কল কাটতেই তীব্র খারাপ হানা দিল। নিজে মনে আক্ষেপ করল ভীষণ। দাদাভাই তাকে বেশ আদর করত, তাকে বন্ধু ভাই বলে ডাকত। যতবারই দেখা হতো ততবারই বলতো, আমার দাদুভাই কেমন আছে? আজ বড্ড খারাপ লাগছে তার জন্য। মধ্যরাতে বড় আফসোস নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। ঘুম নেই চোখে। আপনি আপনি নোনা পানি গড়িয়ে পড়ছে তার চোখ থেকে। হামাও করে কেঁদে উঠল শেষে। আরাব শুনে দৌড়ে এলো। দেখলো বিছানায় গড়িশিট হয়ে বাচ্চাদের মতো শব্দ করে কাঁদছে সে। আরাব মাথায় হাত বুলিয়ে দিল, সান্ত্বনার বাণী শিবে বলল, কাঁদিস না পৈশি, দাদাভাইয়ের জন্য দোয়া কর, তিনি যেন জান্নাতবাসী হন। পৈশির কান্নার বেগ কমলো না, বরং বাড়ল। আরাব তখনও পাশে বসা, মাথায় হাত বুলিয়ে দিয়েই যাচ্ছে। পৈশির এখনও নিজের দাদার কথা মনে পড়ল। আচ্ছা, তার দাদাও কি এভাবে ছেড়ে চলে যাবে? একদিন সবাই তো এভাবেই চলে যাবে। খুব কষ্ট লাগতো তার, চোখের পানি বাদ মানছ না। আরাব আশেপাশে বসে সান্ত্বনার বাণীতে আওড়ালে যেন পৈশির কর্ণধারে পৌঁছালো না। আরাব ব্যর্থ হলেও হাল ছাড়ল না। শেষমেশ বলে উঠল, পৈশি, বারান্দায় যাবি? পৈশি মুখে জবাব দিল না। আরাব পৈশির এক হাত চেপে ধরে শোয়া থেকে উঠালো। শক্ত হাতের বাঁধন রেখে বারান্দার মেঝেতে বসালো দুইজন। আরাব এক হাত চেপে ধরে রেখেছে, আর এক হাত মাথায় রেখে বলে উঠল, পৈশি, তোকে কাঁদলে কেমন লাগে জানিস? পৈশি মুখে জবাব না দিলেও নিজের দোকান খাড়া করে রাখলো শোনার জন্য। আরাব বলে উঠল, মাঝে মাঝে আমি ভাবি তুই এমন করেও কাঁদতে পারিস। পৈশি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কার মতো? আরাব এবার ভাব নিল, বলল, বলে কি লাভ, সেই তো আবার তার মতোই কাঁদবি, নাক ফোলাবি, গাল ফোলাবি। পৈশি ঘুরু কুচকালো। আরাব গলা খাঁকিয়ে দিল, থাক আজকে না, আরেকদিন বলবো। আরাব ফরত করে দীর্ঘশ্বাস টেনে বলল, তুই এত হাইপার হচ্ছিস যে? মানে কি যা তা বলছো? তো হাইপার হব না? কার মতো লাগে বলো জলদি। কার মতো লাগে সেটাও বলতে হবে এখন? পৈশির রাগের পিত্তি জ্বলে গেল। এত ঢং তার সহ্য হয় না। সে তিরিক্ষে মেজাজে বলল, তুমি কি বলবে? আরাব পড়ল মহা ফ্যাসাদে। কান্না বন্ধ করতে এই ট্রিক অবলম্বন করছিল। এখন কি সত্যি সত্যি বলতে হবে কার মতো লাগে? কি মুশকিল রে বাবা। ফের কথা ঘোরালো, যদি না বলি কি করবি? পৈশি আরাফের মাথার চুল টেনে ধরে বলল, না বললে চুল ছিঁড়ে ফেলবো কিন্তু। আরাব কোকিয়ে উঠল। পৈশিকে থামিয়ে বলল, বলছি, তুই চুল ছাড়। আরাব দ্রুতই উঠে দাঁড়ালো। পেছন থেকে না তাকিয়ে বলল, তোকে কাঁদলে একদম তোর মতোই লাগে। পৈশি ভেবাচাকা খেলো। সে ভেবেছিল আরাব অন্য কিছু বলবে। সে বোকার মতো আরাফের দিকে তাকালো। তার চোখের জল শুকিয়ে গেছে, কান্নাও থেমে গেছে বহু আগে। আরাব তার রুমের বাইরে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে বলল, তুই ঘুমা, আমি গেলাম। পৈশি তখন বলল, না, একদম তুমি রুমে যাবে না, আমার ভয় করছে। আরাব বিড়বিড় করলো, ভিতর ডিম একটা। কিন্তু পৌষানিকে বলল, আমি বসার ঘরে ঘুমাচ্ছি, তুই শুয়ে পড়, বাতি জ্বালিয়ে রেখেছি, কিন্তু ভয় পাস না আবার। পৈশি শুয়ে পড়ল। রাত কাটলো নির্ভয় তার। কিন্তু আরাফের দুই চোখে ঘুম নেই। তৃষ্ণার দু চোখ তার রমণীকে দেখতে ব্যস্ত। সারা রাত কাটলো তার শিওরে। ভোর রাতে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। পৈশির আবছায় এখনও মনে আছে সেই রাতের কথা। কত নিকটে ছিল আরাব তার কাছে, তবু সেই দূরত্ব কমেনি কিঞ্চিত। ক্লাসের এক কোণে মনমর হয়ে বসে আছে পৈশি। আজকাল সব কিছুতেই কেমন উদাসীন লাগে তার। কিন্তু একটা যেন তার জীবনের থেকে হারিয়ে গেছে। তার দাদা ভাইয়ের মৃত্যুর এক সপ্তাহ পেরিয়েছে, তবুও যেন তাকেই মিস করছে। তার এমন উদাসীনতা সাফা
তিতলিকে ব্যথিত করলো। তাকে টেনে টুনে ক্যান্টিনে নিয়ে এসছে দুইজনে। এখানে গরম গরম সিঙ্গাড়া পাওয়া যায়। তিতলি দুইজনকে সিঙ্গাড়া খাওয়ালো, কিন্তু তাতেও পৈশির মন খারাপ কমেনি। এজন্য ক্লাস শেষ হতেই তাকে নিয়ে ঘুরতে বেরোলো দুইজন। রাজাঝির দিঘির পাশে গিয়ে বসলো তিনজন। পাশে চটপটির দোকান। সাফা জিজ্ঞেস করলো, চটপটি খাবি? তিতলি কিছু না বললেও পৈশি বলে উঠল সে খাবে। সে তিতলিও সাই জানালো। এদের আড্ডার মাঝে পার্থ আর শারিফ এসে যোগ দিল। তারাও চটপটি অর্ডার করলো নিজেদের জন্য। 5 জন মিলে আড্ডা দিতে দিতে নিজেদের মতো। আজমকা কিছু ছেলেপুলে মিলে চটপটির দোকানের সাথে তর্কে জড়ালো। সবাই চুপচাপ দেখলো। বৌসানিক তেতে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, আপনাদের সমস্যা কি? এখানে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন কেন? ছেলেগুলো দোকানিকে দেখে তার দিকে তাকালো। একেই বলে উঠল, এই শালির ঘরে শালি, তোর কি সমস্যা? চুলকানি উঠছে? পৈশির চল শক্ত হলো মুহূর্তেই। জবাব দেওয়ার জন্য মুখ খুলবেই কেউ একজন ছেলের মুখে বরবর ঘুষি মারল। আচমকাই এমন হওয়া সবাই আটকে উঠল। তখন সে ছেলেটার মুখ অস্পষ্ট ছিল তার কাছে। শেষে যাকে দেখলো পুরো দম্বর অবাক হলো। এই ছেলেটাকে সে চেনে, আরাব ভাইয়ের বন্ধু। ঘুষি খেয়ে তর্কবাজ ছেলেটা নিচে পড়ল। নিচে পড়া ছেলেটিকে মুখ তুলে সাফওয়ানকে দেখে ঘাবড়ে গেল। ভয়ে দুহাত জোর করে মাপ চাইল তার কাছে। বলে উঠল, সরি বড় ভাই, আর এমন হবে না কোনো দিন। এবার মতো মাফ করে দেন। সাফওয়ান কলার ধরে টেনে তুলল আবার। বাকি ছেলেগুলো তখন চুপচাপ দাঁড়িয়ে আছে। সাফওয়ান প্রথমে ক্ষমা চাইতে বলল দোকানের কাছে। খানিক বাদে পৈশানের কাছে ক্ষমা চেতে এলো। তার সামনে এসে বলল, ওর কাছে ক্ষমা চা। ক্ষমা চা শেষে সাফওয়ান কড়া করে হুঁশিয়ারি দিল ছেলেগুলোর উদ্দেশ্যে, দ্বিতীয়বার যেন এমন অন্যায় না হয়। ছেলেগুলো তার কাছে ক্ষমা চাই দ্রুত জায়গা প্রস্থান করল। সাফওয়ান পৈশানির দিকে চেয়ে বলল, পৈশি কেমন আছো? পৈশি সাফওয়ানকে ব্যাপারে খুশি হয়ে জবাব দিল, জি ভালোই। সাফওয়ান মৃদু হেসে বলল, ছেলেটা তোমাকে বাজে কথা বলেছে, তার জন্য দুঃখিত। আর কখনো সাহস হবে না এরকম কিছু বলার। পৈশি মাথা নাড়ালো, বলল, সমস্যা নেই। তবে যদি কোনো বড় সমস্যা হয় আমাকে দ্রুতই জানাবে। আমি কিন্তু পাশেই থাকি। পাশের সাদা বিল্ডিংয়ের দিকে সাফওয়ান নিজের এক আঙুল তাক করে বলল, ওই যে দেখছো সাদা বিল্ডিং, ওইখানেই থাকি। তাই আর কখনো কোনো ঝামেলায় পড়লে আমাকে দ্রুত জানাবে। চাইলে নাম্বার রাখতে পারো। পৈশি মাথা নাড়ালো, ফের বলে উঠল, আচ্ছা ঠিক আছে। সাফওয়ান নিজের একটা কার্ড এগিয়ে দিল পৈশির দিকে। পৈশি না চাইতেও কার্ডটা হাতে নিল। সাফওয়ান যাওয়ার আগে বলল, তোমার খাওয়ার বিলটা আমি দিয়ে দিয়েছি, তোমাকে দিতে হবে না। আর পৈশি নিষেধ করতে চাইলে, কিন্তু তার আগে সাফওয়ান নিজের মোটরবাইকে চেপে বসল গন্তব্যের উদ্দেশ্যে। নিরুপায় হয়ে সাফওয়ান কথা মানতে বাধ্য হলো সে। বাড়ি ফেরার পর তিতলি কিছু একটা পৈশানের ব্যাগে রাখতে অতি সন্দেহপূর্ণে পৈশির কানের কাছে ফিসফিস করে বলল সেই কথা, কিন্তু সেই বিষয় নিয়ে সে এত পাত্তা দেয়নি। বাসায় ফিরে বিমালম ভুলেই বসলো সেই কথা। বিকেলে সৌরভ ডেকে বলল, আরাফ বিকেলে তোকে পড়াবে, আমি সময় করে সকালে তোর পড়া দেখব। কিন্তু আরাফ এখন থেকে তোর ফাইনাল পরীক্ষা পর্যন্ত সব পড়া সে দেখবে। পৈশি বুঝলো না সে খুশি হবে নাকি অখুশি। তবে আরাব ভাই তাকে পড়লে মারধর আর বকাঝকা যদি বেশি করে, তখন সে তো প্রতিবাদও করতে পারবে না, না কোনো দুষ্টামি করতে পারবে। নানা চিন্তা নিয়ে বসে অপেক্ষা করলো আরাবের জন্য। কিছু সময় বাদেই আরাফ এলো তার ঘরে। পড়ার টেবিলে বসতেই আরাফ ধমক দিল, সালাম দেয় শিখিসনি? আমি তোর টিচার হিসেবে এসেছি এখানে, কাজিন হিসেবে নই। এসেই ধমক দেওয়া শুরু। এই লোক তাকে প্রতি পদে পদে অপদস্থ করবে। কিন্তু সে কি তোমার পাত্র নাকি? পৈশি ঝাঁঝালো গলায় বলল, তাহলে ঘরে বাইরে যাও। রুমের প্রবেশ করার আগে নক করে তবেই আমার ঘরে আসবে। আমার অনুমতি ছাড়া ভেতরে আসবে না কিন্তু। আরাফ অবাক হয়নি। সে জানতো এটাই বলবে সে সত্যি বাইরে গেল। গলা খাকরি দিয়ে জিজ্ঞেস করলো, আমি কি আসবো মিস পৈশি? পৈশি অনুমতি দিল না। চুপচাপ আরাফকে দেখতে লাগলো। নিজ মনে ফোন দিয়ে আটলো কীভাবে জব্দ করে আরাফকে। এবার আর রোজ তার বকাচকা খেতেই হবে তাকে। মন খারাপ হলো ভীষণ। আরাফ কিছু সময় দাঁড়িয়ে থেকে বলে উঠল, আমি কি ছোটো পাপাকে ডাকবো পৌষ মাস? পৌষি বিরক্তি না করে দ্রুতই অনুমতি দিল, জি স্যার আসুন। আরাফ চল শক্ত করে ঘরে এলো। অনুমতি ছাড়াই এবার চেয়ারে বসলো। পৈশি তখন দাঁড়িয়ে আসছে। আরাফ বলে উঠল, বসবি নাকি কষে একটা চাটা খাবি আমার? পৈশি ভেংসি কেটে পাশের চেয়ার টেনে বসলো। নিজের বাবার উপর রাগ হলো ভীষণ। আরাফকে দিয়ে পড়াশোনার মানে তার জন্য শাস্তিস্বরূপ এটা। আর কোনো টিচার পেল না। আরাফ ম্যাথের বই খুলে তার সামনে রাখলো। মাত্র 2 মাস আছে তার 9ম শ্রেণীতে ফাইনাল এক্সামের। তাই বাইরে যে কোনো অধ্যায় থেকে এলোমেলোভাবে অঙ্ক করতে দিল। প্রায় 3টা পারলেও পরেরটা গিয়ে
ঐশী ভুল করলো। আরাপ রেগে উঠে বলল, তোর মন কই থাকে পোষমাস? এখনও তুই অঙ্কগুলো পারিস না? পরীক্ষার নাই 2 মাস। ঐশী ফোন দিয়ে আটকো মনে। আরাপকে চুপ করাতে ভিন্ন উপায় ভাবল। বলল, আরাপ ভাই দেখো, তোমার ঘাড়ে কি সুন্দর তিল। আরাপ ভুরু কুঁচকে তাকালো পৈশীর দিকে। ইশারায় তার দিকে মাথা এগোতেই বলল। ঐশী সরল মনে তার দিকে মাথা এগিয়ে দিল। আরাপ কপালে কলম দিয়ে একটা গাট্টা মেরে বলল, পড়াশোনায় মন নেই তোর, শুধু আছে ফাজলামির দিকে। ঐশী মুখ বাঁকিয়ে বলল, আমি যখন ফাইজলামি করলাম সত্যি তো বলছি। তোর গলার দিকে ডান দিকে একটা তিল আছে, আমি কখনো বলেছি তোকে? ঐশী ভেবা চাকা খেলো। দ্রুত নিজের জামা ঠিক করলো। তার তিলটা আরাপ ভাই কীভাবে দেখলো? সেটা তো ঢাকাতে থেকে সব সময়। লজ্জায় তখন তার মর্মর অবস্থা। আরাপ নিজ মনে বিবৃতি আলো করলো। মাথা মোটা একটা, কোথায় কি বলতে হয় তাও জানে না। পড়ানোর বাকি সময়টা পৈশী মাথা নিচু করে রাখলো। লজ্জায় আর আরাফের চোখে চোখ মেলাতে পারেনি সে। আরাপও তার আর কোনো কিছু বলে খেপায়নি। পড়ানো শেষে আরাপ পৈশানির ব্যাগ থেকে ভাঁজ করা একটা কাগজ দেখতে পেল। কৌতূহলবশত খুলে দেখলো সেই কাগজটা, কিন্তু সে যা দেখলো তার চক্ষু চড়ক গাছ। দ্রুততা বুক পকেটে রেখে দিল। সৌরভ রাতে বসে ক্লাস টেস্টের কাগজ দেখেছিল। প্রিয়া নিঃশব্দে পাশে বসে দেখল। তখন সৌরভ বইয়ের উপস্থিতি টের পেয়ে বলে উঠল, প্রিয়া রানী, তোমার সাথে কিছু কথা ছিল, সময় হবে শোনার? প্রিয়া অবাক হলো। তার জামাই অনুমতি চাইছে তার কাছে। ভুরু কুঞ্চন করে জবাব দিল, তুমি অনুমতি চাইছো আমার কাছে? সৌরভ হাসল। প্রিয়ার একটা হাত টেনে বসল। মাত্রই বউ আমার, অনুমতি চাইব না? প্রিয়া জবাব দিল না। সন্ধিদগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। সৌরভ ফের বলে উঠল, আম্মার ভাই যাচ্ছে আরাপ পৌশীকে তাদের বিয়ের বিষয়টা জানাতে, তুমি কি বলো? প্রিয়ার চল শক্ত হলো মুহূর্তে। গর্জে উঠে বলল, মাথা গেছে তোমার? ওরা যদি জানে এই বিষয়টা, কি হবে তখন? বুঝতে পারছো না? কি হবে আর? তাই বলে সত্যিটা জানানো উচিত নয় তাদের? একবার ভাবো তো, ওরা এখন সাধারণভাবে মিশছে একে অপরের সাথে, কিন্তু আরাফ যদি স্বামীর অধিকার চায় তখন কি হবে? দুজনেই কিন্তু অপ্রাপ্ত বয়স্ক। সৌরভ প্রিয়ার কথায় সায় জানালেও বলে উঠল, কিন্তু একে অপরের পছন্দ করে কিনা তাও তো ভাবতে হবে। পরবর্তীতে তারা যদি ভিন্ন কাউকে পছন্দ করে, এই বিয়ে না মানে, তখন? প্রিয়া দীর্ঘশ্বাস ছাড়ে বলে উঠল, যাই হয়ে যাক, এক্ষুনি বলার দরকার নেই। দেখো প্রিয়া রানী, দুইজন একসাথে থাকতে কে দিচ্ছে? জানানো হবে যাতে দুইজন বিয়ের পর পবিত্র একটা সম্পর্ক নিয়ে অজ্ঞাত না থাকে। দুইজনের আবেগের বয়স, কখন আবার কি করে বসো তাই বলছিলাম আর কি। প্রিয়া চুপচাপ করে ভাবনায় পড়ল। সৌরভের কাছ থেকে উঠে দাঁড়ালো সে। রুম থেকে বেরোতে বেরোতে তার জবাব এলো, দেখি কি করা যায়, তবে সাবধান, আমাকে না বলে কিচ্ছু করবে না। আরাপ বিছানায় শুয়ে আছে। দু চোখে ঘুম নেই, মনটা ছটফট করছে। কিন্তু এটা জানার জন্য টেবিলে ল্যাম্পপোস্টের হলহট্টে আলোয় ভাঁজ করা চিঠিটা খুলল। কাপা কাপা হাতে এলোমেলো লেখাগুলো। বুঝলো লজ্জার ভয়ে মিশানো এই চিঠিটা প্রতিটা বাক্যে। প্রিয় আরাপ ভাই, আমি জানি না তুমি আমাকে নিয়ে কি ভাবো, কিন্তু কি করব বলো? সামনে চাইলেও তো তোমাকে বলতে পারি না আমি তোমাকে ভালোবাসি। প্রথমবার যখন তোমার প্রেমে পড়ি সেদিন তোমার গায়ে কালো শার্ট ছিল। বিশ্বাস করো, আমি একবারের জন্য চোখ ফেরাতে পারিনি। আচ্ছা, আমার কথা শুনে কি হাসছো? জানো, তোমার গায়ের পারফিউমের মন মাতানো একটা সুগন্ধ লুকিয়ে থাকে। তুমি কাছে আসলে তো আমি দেওয়ানা হয়ে যাই তখন। তোমার কাছে কি জাদু আছে? আজকাল রাতেও ঘুম হয় না জানো, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। মাঝে মাঝে তোমাকেও দেখি, আমার পাশে ঘুমাচ্ছ, কি সুন্দর করি, কিন্তু চোখ খুললেই আর তোমাকে খুঁজে পাই না। তখন ভীষণ মন খারাপ হয়। তুমি এভাবে পালিয়ে যাও কেন? আচ্ছা, আমার কথা শুনে কি আমাকে পাগল ভাবছো? তাহলে ভেবে রাখো, আমি সত্যি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। কী সব লিখছি জানি না, আমাকে আবার এসব বলে লজ্জা দিও না সামনে। মনে থাকবে তো? এটি তোমার একান্তই প্রিয়জন। আরাফ হাসল। আনমনে বিড়বিড় করলো, মাথা মোটা আজকে প্রেমেও পড়ে, কিন্তু বলতে আর লজ্জাও পায়। চোখে মুখে উচ্ছ্বাসিত অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেল তার মনে। তড়িঘড়িতে ছুটে এলো বারান্দায়। উকি দিল কয়েক গজ দূরত্বে অপর বারান্দায় দরজায়, কিন্তু যাকে খুঁজলো তাকে আর পাওয়া গেল না।
সে ঘুমের অতলে পাড়ি জমিয়েছে নিশ্চয়ই। রাত তো কম হয়নি আর মন খারাপ হলো কিঞ্চিত। ইচ্ছে করছে তাকে এক পলক দেখার। হতাশে বারান্দা ছেড়ে পড়ার টেবিলে গা এড়িয়ে বসলো। অজান্তেই বুঝলো নিজের অপ্রকাশিত কিছু অনুভূতি। মোবাইল ফোনের যুগে হোক না কিছু কথা কলমের কালিতে, মন্দ কি তাতে?